কেউ একজন একটু মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দাও, মেসেঞ্জারে কেউ একজনের লিঙ্কটা দিয়ে দাও, আমার হাতে ফোনে চার্জ নেই। মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দাও, আমার হাতের ফোনে চার্জ নেই, আমি দিতে পারতেছি না। আমাদের ফেড মেসেঞ্জারে দিয়ে দাও। তারপর আমি ল্যাপটপ দিয়ে কোনগুলো দেখি, ফোনটাতে কখন চার্জ হবে। আপাতত ল্যাপটপ দিয়ে দেখি কিছুক্ষণ। কাউন্ট দেওয়া যায় না কেন? কেউ কি কমেন্ট করে নেয় না? আমি দেখতে পাচ্ছি না। দূর, এত ঝামেলা কেন? মেসেঞ্জারে কেউ একজন লিঙ্কটা দিয়ে দাও না, ক্লাসের লিঙ্কটা একটু মেসেঞ্জারে কেউ একজন দিয়ে দাও, একটু কষ্ট করে মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দাও। না না ঠিক আছে, লোড হতে একটু টাইম লাগছে। আরে না না, দেখা যাচ্ছে, রিফ্রেশ মারা লাগবে না, রিফ্রেশ মারা লাগবে না। নেটওয়ার্কগত জটিলতা আরও নাকি 2 দিন থাকবে এই ঝামেলা। একটু নেটওয়ার্কগত প্রবলেম হচ্ছে। আমি ওদের সাথে কথা বললাম। নর্মালি আমি যে ওয়াইফাইটা ইউজ করি ওদের ব্যাকআপ সার্ভিস খুবই ভালো এবং যথেষ্ট হাই স্পিড পাওয়া যায়। বাট আজকে 2 দিন একটু করে ঝামেলা করতেছে। আচ্ছা, তুমি যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছি সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমরা একটু কনফার্ম করি কুইকলি। যদি ক্লিয়ার হয় দেন আমি তাহলে সামনের দিকে আগাবো। ল্যাপটপে দেখতে তো সেই সুবিধা। ওকে, ক্লিয়ার। যেহেতু ক্লিয়ার আছে তাহলে আমি স্টার্ট করে দিই। তো দেখো, আমাদের আজকের ক্লাস আমাদের অলরেডি অলমোস্ট আজকে এবং কালকে পড়লে হচ্ছে মোটামুটি টপিকসগুলো শেষ হয়ে যাবে। কালকে যদিও শেষ করা যাবে না, কালকে মিনস হচ্ছে নেক্সট ক্লাস। পুরোপুরি একবারে 100% কমপ্লিট করতে আমাদের এর পরের দিন পর্যন্ত লাগবে। দ্যাট মিনস আমরা নেক্সট 3 ক্লাসে ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো এই পুরো অধ্যায়টা। তো একটু সবাই খেয়াল করে দেখি। আমরা প্রথমে যেটা পড়বো হচ্ছে পর্যাবৃত্ত গতির। গত ক্লাসে আমরা যতটুকু পড়ছিলাম ততটুকু, আমাদের লাস্ট ক্লাসে আমরা গতিশক্তি বিভব শক্তি পড়ছিলাম। ওই টপিক্সটা পুরোটাই কমপ্লিট। আজকে হচ্ছে নতুন টপিক্স। তো নতুন টপিক্সে যদি আমরা যাই, নতুন টপিক্সের শুরুতে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে
সেটা হচ্ছে সরল দোলন গতির ব্যবহার। তো একটু ভালো করে খেয়াল করে দেখি, আমাদের সরল দোলন গতি আসলে যেটা সিম্পল হারমোনিক মোশন, এই সরল দোলন গতির যে ব্যবহার বা উদাহরণ, আমরা সরল দোলন গতির ব্যবহার লিখি, ব্যবহার মানে কোন কোন জায়গায় এই সরল দোলন গতি ব্যবহার হয়, এটা বললে আসলে বলে শেষ করা যাবে না। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের পড়াশোনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস নিয়ে চিন্তা করব, একটা হচ্ছে স্প্রিং নিয়ে আর একটা হচ্ছে সরল দোলক নিয়ে। যারা জানো না সরল দোলক কী বা এই ডিটেলস জানো না, টেনশন নাই, সরল দোলকটা আমাদের এই অধ্যায়ের অংশ। অন্যান্য অধ্যায়ে পড়ানোর সময় হয়তো আমরা হালকা করে বলছি, এই অধ্যায়ে আমরা ক্লিয়ার কাট পুরো সরল দোলকটা কমপ্লিট করাবো। সো যদি তুমি সরল দোলন গতির ব্যবহার দেখতে যাও, তাহলে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা দুইটা জিনিসকে মর্ম দিব। কয়টা জিনিসকে? দুইটা জিনিসকে। একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে সরল দোলক। এবার হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে যদি আমি চিন্তা করে দেখি, তাহলে আমি প্রথমে দুইটা জিনিসের কথা বলবো, একটা হচ্ছে স্প্রিং, একটা হচ্ছে স্প্রিং আর একটা সরল দোলক। এগুলো লেখার দরকার নেই, এটা জাস্ট আমি বলার জন্য বলতেছি সরল দোলক। তাহলে এই স্প্রিংয়ের কি? আসলে স্প্রিংয়ের কম্পাউন্ড, স্প্রিংয়ের যে কম্পাউন্ড। এখন কোন একটা স্প্রিংকে আমি কম্পিত করতে পারি দুইভাবে, জেনারেলি দুইটা ওয়েতে আমি একটা স্প্রিংকে কম্পাউন্ড করতে পারি। একটা হচ্ছে উলম্বভাবে, একটা হচ্ছে উলম্বভাবে। দ্যাট মিনস সে এ লাইনের রেসপেক্টে উপরে নিচে মুভমেন্ট করবে, এটাকে আমরা বলি স্প্রিংয়ের উলম্ব কম্পাউন্ড। আর আরেকটা হচ্ছে স্প্রিংটাকে আমরা আনুভূমিকভাবে কোনো একটা তলে রাখবো। স্প্রিংটাকে এমনি তো ঝুলে রাখতে পারবো না, কোনো একটা তলের উপর স্প্রিংটাকে রাখবো, রাখার পর এটাকে টেনে ছেড়ে দিব, এরপর সে আমার দেখা যাবে এভাবে কম্পিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে স্প্রিংয়ের উলম্ব কম্পন, এটা হচ্ছে আনুভূমিক কম্পন। এবং ফাইনালি আমরা দেখবো হচ্ছে সরল দোলক, যে কোনো একটা বস্তুকে আমরা ঝুলে দিলাম, সরল দোলক। এই সরল দোলকের ক্ষেত্রে আমরা দেখব এই তিনটে কেস আমরা দেখব। তো আমি আবারও বলতেছি, যদি আমরা সরল দোলন গতির ব্যবহার বা উদাহরণ দিতে চাই, আমাদের সিলেবাস অনুযায়ী আমাদেরকে দিতে হবে দুইটা, একটা হচ্ছে স্প্রিংয়ের কম্পন আর একটা হচ্ছে সরল দোলন গতি। একটা হচ্ছে স্প্রিংয়ের কম্পন, একটা হচ্ছে স্প্রিংয়ের কম্পন আর একটা হচ্ছে সরল দোলন গতি। যদি তুমি স্প্রিংয়ের কম্পন যাও, দুইটা কম্পন আছে, একটা হচ্ছে উলম্ব কম্পন আর একটা হচ্ছে আনুভূমিক কম্পন। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, ভাইয়া আপনি যে বলতেছেন উলম্ব কম্পন আর আনুভূমিক কম্পন, কেন স্প্রিংয়ে তো টেনশন কিসের? টেনশন আছে। টেনশনটা কোন জায়গায়? টেনশনটা হচ্ছে, দেখো যখন আমি উলম্বভাবে কম্পিত করতেছি, তার উপর একটা গ্র্যাভিটি কাজ করতেছে কিনা, গ্র্যাভিটিটাকে নিচের দিকে টানে কিনা, টানে। বাট এখানে তো আমার কম্পন এই দিকে, এই বরাবর তো গ্র্যাভিটির কোনো ইফেক্ট নাই, আর এই বরাবর গ্র্যাভিটির একটা ইফেক্ট আছে। সো এখানে গ্র্যাভিটির ইফেক্ট কাজ করতেছে, এখানে কাজ করতেছে না, ওই কারণে আমাকে দুইটাই পড়তে হবে। আর একটা হচ্ছে সরল দোলক, কোনো একটা বস্তুকে অল্প বিস্তারে দোলায়মান থাকলে তখন আমি তাকে বলি সরল দোলক। যদিও ডেফিনেশনটা পুরোটাই ভুল, আমরা একটু পরে দেখবো আমাদের সরল দোলকটা কি, তার আগে স্প্রিংটা আমি পুরোটা ক্লিয়ার করে নিই। সো তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আমরা শুরু করবো নাকি বলো? তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে উলম্ব স্প্রিংয়ের গতি। একটা স্প্রিং যদি উলম্বভাবে কম্পিত হয় তার গতি। এরপর পড়বো হচ্ছে অনুভূমিক স্প্রিংয়ের গতি, এর মানে হচ্ছে এটা পড়বো। এরপরে বলবো সরল দোলকের গতি, এটা। এই তিনটা পড়তে যে টাইম লাগবে সেই টাইম আমাদের মনে হয় না তিনটা আমরা কমপ্লিট করতে পারবো আজকে, তাও দেখা যাক যতদূর কমপ্লিট করা যায়। স্প্রিংটা তো কমপ্লিট করবে, এরপর সরল দোলক যতদূর কমপ্লিট করা যায়, বাকিটা আগামী ক্লাসে। ওকে, তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, সব কিছু ক্লিয়ার তো নাকি? সব কিছু ক্লিয়ার তো নাকি? আজকে বুঝছো যে ঘুম গেছি আমি, অনেক দিন পর্যন্ত ঘুমাইতে পারি না ঠিকঠাক। আজকে এমন ঘুম গেছি, কালকে রাতে একটু লেটে ঘুমাইছি, 3টা বাজে ঘুমাইছি, যদিও প্রতিদিনই 3টা বাজে ঘুমাই। হ্যাঁ, আজকে এমন ঘুমাইছি, এর আগের দিন আমি খুব একটা ঘুমাইতে পারিনি, এমন ঘুমাইছি। 3টা বাজে ঘুমাইয়া একবার সকাল 10টা বাজে একটা কল আসছিল, কলে রিপ্লাই দিয়ে আবার ঘুম। এরপর হচ্ছে 12টার দিকে আরেকটা কল আসছিল, রিপ্লাই দিয়ে আবার ঘুম। এবার করতে করতে 1টা বাজে ঘুম ভাঙলো। দূর, চিন্তা করলাম তখন ঘুমাইলাম, এখন ঘুমকে যদি একটু রেস্ট না দিই, সে তো আমার সাথে বকাবকি করবে। এরপর ঘুমকে রেস্ট দেওয়ার জন্য আরও 1 ঘন্টা ঘুমাইলাম। এরপর 2টা, পরে চিন্তা করলাম এবার উঠা উচিত। হ্যাঁ, উঠা উচিত। উঠলাম 2টা বাজে ঘুম থেকে উঠলাম, প্রচণ্ড ঘুম। উঠলাম, উঠার পর হচ্ছে উঠে গোসল ফ্রেশ হইলাম, মানে সকালের নাস্তা দুপুর হয়ে গেছে, কিসের সকালের নাস্তা। এরপর হচ্ছে রান্নাবান্না করলাম। এই যে আমার সব কিছু প্রসেস করা থাকে, রান্নাবান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগে সর্বোচ্চ। তো রান্নাবান্না করে গোসল করে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর হচ্ছে তোমাদের একটা শিট বানাইলাম, নিউটনীয় বলবিদ্যা। তো
তো নিউটনীয় বলবিদ্যার শীট বানানোর মাঝখানে পরে চিন্তা করলাম আমি তো খাওয়া দাওয়া করছি, মানে শীটটা রেডি করার মাঝখানেই খাওয়া দাওয়া করলাম, আমি তো খাওয়া দাওয়া করছি, আমার তো এখন খাওয়া দাওয়ার পর তো একটু রেস্ট নেওয়া দরকার। গেলাম বিছানায়, বিছানায় যাওয়ার পর মনে হলো কী রে আমার তো আবার ঘুম আসে। এরপর চিন্তা করলাম একটু শুয়ে মোবাইল টিপতেছিলাম, পরে চিন্তা করলাম আমার চোখ তো বলতেছে বাবা ঘুমা। এবার করতে করতে 4টা, পরে চিন্তা করলাম আসলে তো আমার ঘুমানো দরকার, কারণ নিজের মনকে তো শান্তি দিতে হবে, মানসিক প্রশান্তি খুব ইম্পর্টেন্ট জীবনে। এরপর দিলাম আরেক ঘুম, কোনো অ্যালার্ম সেট করে নেই, কিচ্ছু করে নেই। এমনও হইতে পারতো আজকে তো তোমরা এই টাইম চলে গেছে আমি ঘুমাচ্ছি। তো এরপর হচ্ছে হঠাৎ করে সন্ধ্যায় আবার উঠলাম, যখন উঠলাম তখন বাজে হচ্ছে মনে হয় 6টা, 6:30টার মতো। যাক, এরপরে উঠে এবার যাক এখন এরপরে চাটা খাইলাম, চাটা খাইয়ে ফ্রেশ হয়ে এবারে ক্লাসে আসলাম। অনেক দিন পর ঘুম দিছি, এখন হচ্ছে না আর ঘুমাবো না। আসলে এত ঘুম শরীরের জন্য ভালো না। আমি আসলে লাস্ট 1 সপ্তাহ খুব একটা ঘুমাইতে পারি নাই, একটা খুব ভালো ঘুমের দরকার ছিল, সেটা আজকে ঘুমাইছি। এরপর আগামী 1 সপ্তাহ আর ঘুমানো লাগবে না, মানে অল্প অল্প করে ঘুমাইলে হয়ে যাবে। আসো একটু খেয়াল করি, সবার উপরে ঘুম চত্ব তাহার উপরে নাই, ঘুমাইতে গেলে চিন্তির কোনো কারণ নাই। যখনই তুমি বলো ভাই আমি ডিপ্রেশনে ভাই, আমি বলি মনটাকে একবার বলো আমি একটু ঘুমাই, এরপর ঘুম থেকে ওঠার পর দেখবা কিসের ডিপ্রেশন, কোনো কিছুই তো নাই। ওই কারণে ঘুমানো জীবনের সবচেয়ে উত্তম জিনিস ভাইরে ভাই। ওই জন্য আমিও কিন্তু খুব করে ঘুমাই, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে খালি ঘুমাবা, হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়ে ফেলবো। এখন সবাই বলবে ভাই আপনি ঘুমান, আমাদের তো ঘুমানো উচিত, রাত দিন ঘুমাই খালি, হাড্ডি গুড্ডি ভাঙ্গিয়ে ফেলবো। আমি পড়ি ইউনিভার্সিটিতে না, আমি তো এতদিন বলতাম আমি ইন্টার পাস, এখন আমার একটু পদোন্নতি হয়েছে। আমি বিএসসি কমপ্লিট করার আগ পর্যন্ত আমি বলতাম আমি ইন্টার পাস, এখন আমি বলি যে আমি বিএসসি কমপ্লিট করা পারসন। সো তুমি আমার সাথে কেন কম্পেয়ার করতে যাবা? ইন্টারে থাকতে আমরা কত পড়াশোনা করছি। কিশোর চৌধুরী, হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আচ্ছা আসো আমরা তাহলে আপনাদের পড়াশোনা শুরু করি। হ্যাঁ, একটু রিফ্রেশমেন্ট, আমারও একটু রিফ্রেশমেন্ট দরকার, একটু জোরে জোরে নিঃশ্বাস নাও। হ্যাঁ, রিফ্রেশমেন্ট হয়ে গেছে। আসো, রিল্যাক্স ম্যান, রিল্যাক্স। সো আসো আমরা স্টার্ট করি। সব কিছু ঠিক আছে তো? এই তাকাও, এইদিকে তাকাও সবাই, এইদিকে। এই কিশোর তুমি কথা বলতেছো কেন? এদিকে তাকাও। আচ্ছা ওই দেখছো এবার হাবিবও কথা বলতেছে, এদিকে তাকাও। আশেপাশে সব কাউকে রাখবা না তুমি পড়াশোনা করার সময়, এদিকে তাকাও। আচ্ছা এদিকে দেখো। তাহলে আমরা একটু দেখি সরল দোলন গতির যে ব্যবহার। তাহলে উদাহরণের মধ্যে আমরা কি পেলাম? 3টা। একটা হচ্ছে উলম্ব স্প্রিংয়ের গতি আমাদের সিলেবাস অনুযায়ী, যেগুলো আমরা এক্সাম্পল হিসেবে দিব। তারপর হচ্ছে এবং এক্সাম্পল না, এগুলো ব্যাখ্যাও করব। অনুভূমিক স্প্রিংয়ের গতি, এরপর হচ্ছে সরল দোলকের গতি। এই 3টা জিনিস আমরা এখন একটা করে ব্যাখ্যা করব। কি একটা হচ্ছে উলম্ব স্প্রিংয়ের গতি, আর একটা হচ্ছে অনুভূমিক স্প্রিংয়ের গতি, এরপর সরল দোলকের গতি। 3টাই হচ্ছে সরল দোলন গতির উৎকৃষ্ট উদাহরণ বা আমাদের ব্যবহার বলতে পারি। এবার আসো তাহলে আমরা আজকের ক্লাসে আমি প্রথমেই আমরা করবো হচ্ছে উলম্ব স্প্রিংয়ের গতি। প্রথমে আমরা করব হচ্ছে উলম্ব স্প্রিংয়ের দোলন বা গতি। উলম্ব স্প্রিংয়ের দোলন, উলম্ব স্প্রিং এর দোলন। খুব মনোযোগ সহকারে এটা বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে কিছু টার্ম আছে যেগুলোর জন্য তোমরা পরীক্ষায় ম্যাথে ভুল করো। আশা করি আমার ক্লাস করার পর তোমাদের সেই ভুলটা হবে না। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার এখানে সিম্পলি আমি যে কাজটা করলাম ভাইয়া, এখানে আমার একটা স্প্রিং আছে। হ্যাঁ, এখান থেকে আমি ঝুলে রাখলাম একটা স্প্রিংকে, এখান থেকে ঝুলে রাখলাম। তাহলে এই যে স্প্রিংটা আমাদের এই যে আছে, একটা স্প্রিং আছে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং। তো সিম্পল স্প্রিংটা কি? খালি স্প্রিং, মানে স্প্রিংয়ের মধ্যে কোনো কিছু ঝুলানো নাই, কিছু নাই, জাস্ট একটা স্প্রিং। দিস ইজ দ্য পজিশন এ, মনে করো এ অবস্থা, এটা হচ্ছে আমাদের এ অবস্থা। কোনো একটা স্প্রিং, জাস্ট একটা স্প্রিংকে আমি হ্যাং করে রাখলাম, ঝুলে রাখলাম। এখন দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি যদি এই স্প্রিংটাকে টেনে ছেড়ে দাও, তুমি যদি এটা মনে করো এই স্প্রিংটা এখন এভাবে কম্পিত হবে, এটা সরল দোলন গতি হবে, তোমার কথাটা ভুল। অর্থাৎ স্প্রিংয়ে যদি আমি কোনো ভার না ঝুলাই যদি একটা খালি স্প্রিংকে এভাবে টেনে ছেড়ে দেওয়া হয়, সে আমাদের পারফেক্টলি সরল দোলন গতি দিতে পারে না। সরল দোলন গতি দেওয়ার জন্য কি করতে হয়? একটা বস্তু ঝুলাইতে হয়। তাহলে এখানে আমার বস্তু ঝুলানো নাই, তাহলে আমাকে কি করতে হবে?
এখন বস্তু ঝুলাতে হবে। তাহলে আমি একটা বস্তু ঝুলাই, বস্তু ঝুলাইলে বুঝতেই পারতেছো ওই বস্তুর ওজনের কারণে, কার ওজন? বস্তুর ওজন। কোন বস্তু? যে বস্তুটা ঝুলাবো। তোমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাবা, প্র্যাকটিক্যালে এটা করবা, তোমাদের কলেজে প্র্যাকটিক্যালে করাবে, এরকম বিভিন্ন ভার ঝুলানো হয় স্প্রিংয়ের মধ্যে টেস্ট করার জন্য, স্প্রিং কনস্ট্যান্ট কে বের করার জন্য। তো এবার আমরা এটাকে আমাদের স্প্রিংটা একটু লম্বা হবে, তাহলে আমাদের স্প্রিংটা একটু লম্বা হলো, দূর এরকম হয় কেন? আমাদের স্প্রিংটা একটু করে লম্বা হলো, এই যে কেন লম্বা হলো? এই বস্তুটাকে ঝুলানোর কারণে, এই বস্তুটাকে ঝুলানোর কারণে। যেই বস্তুটাকে ঝুলাইলাম ওই বস্তুর ভর হচ্ছে এম, ওই বস্তুর ভর হচ্ছে কি? এম। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন কিন্তু স্প্রিংটা কম্পিত হবে না, এখন কিন্তু স্প্রিংটা কম্পিত হবে না। আমি স্প্রিংয়ের মধ্যে একটা বস্তু ঝুলানোর পর কি হবে? এই বস্তুটা স্প্রিংটাকে টেনে আস্তে করে লম্বা করে সে স্থির হয়ে যাবে। দ্যাট মিনস খেয়াল করো, এখানেও স্প্রিং স্থির, এখানেও স্প্রিং স্থির, কিন্তু বস্তু ঝুলানোর আগে এবং পরে দেখা গেছে স্প্রিংটা একটু লম্বা হয়েছে না? এর মানে স্প্রিংটা একটু প্রসারিত হয়েছে। এই স্প্রিংটা এম্বরের বস্তু ঝুলানোর কারণে যেই পরিমাণ প্রসারিত হয়েছে তাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দ্বারা, ইলংগেশন। যদিও তোমরা আবার ভুল করিও না, ইসাক স্যারের বইতে এটাকে এল দ্বারা প্রকাশ করছে। হোয়াট এভার, আমরা ই দ্বারা প্রকাশ করলে ই নাম দিব, এল দ্বারা প্রকাশ করলে এল দ্বারা নাম দিব, নো প্রবলেম। সো আমি বলে দিব সূত্রটা কেমন হবে। ই দ্বারা ই মানে কি? তাহলে একটু ভালো করে খেয়াল করো, তোমরা এই এর মিনিংটা বুঝো না। এই মানে হচ্ছে কোনো একটা খালি স্প্রিং, সেই স্প্রিংয়ের মধ্যে কোনো একটা ভার ঝুলানোর পর, ভর না কিন্তু ভার, ভার মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ভর ঝুলানোর পরে সেটা ভার সৃষ্টি করে, ভার মানে হচ্ছে ওজন। তাহলে একটা ভার ঝুলানোর পর সে যতটুকু লম্বা হলো তাকে আমি বলতেছি হচ্ছে ই। দেখো এই প্রসারণ কিন্তু আমাদের সরল দোলন গতির প্রসারণ না, এটা সিম্পলি একটা স্প্রিংয়ের মধ্যে বস্তু ঝুলাইলাম, সে এতটুকু প্রসারিত হলো। সিম্পলি একটা স্প্রিংয়ের মধ্যে বস্তু ঝুলাইলাম, সে এই পরিমাণ প্রসারিত হলো। এবার হচ্ছে আমি যদি এখানে বস্তুটাকে টেনে ছেড়ে দিতাম সে কিন্তু কম্পিত হইতো না, বাট এখন যদি টেনে ছেড়ে দিই সে কিন্তু কম্পিত হবে। এবার আমি সরল দোলন গতিটা পাবো। এবার সরল দোলন গতি পাওয়ার জন্য আমি কি করলাম? এখান থেকে বস্তুটাকে তোর এরকম হয় কেন? স্প্রিংটা সুন্দর হইতে পারে না? এই যে দেখো, তাহলে আমি যদি এবার এটাকে টেনে ছেড়ে দিই, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আছে, তোমরা এই ব্যাপারগুলো খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। এখানে হচ্ছে স্প্রিংটা সাম্য অবস্থায় ছিল, এখন যদি তুমি টেনে ছেড়ে দাও, ধরে নিলাম সে উপরের দিকে এতটুকু উঠবে, নিচের দিকে এতটুকু নামবে, মানে এই অংশের মধ্যে সে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে করতেছে, এই আপ ডাউন মুভমেন্ট করতেছে। এখন কথা হচ্ছে তুমি যদি বলো এই পয়েন্টে দূরত্বটা হচ্ছে এক্স, এই পয়েন্টে দূরত্বটা হচ্ছে এক্স, এই পয়েন্টে দূরত্ব হচ্ছে এক্স। এক্স মানে আমরা কি বুঝতেছি? মানে স্প্রিংটা তো সবসময় এখানে থাকে না বা এখানে থাকে না, এটা এভাবেও আপ ডাউন করে, সে যে কোনো পজিশনে থাকতে পারে, যেখানে আসে সেখানকার দূরত্ব। কথা ক্লিয়ার কিনা? তাহলে সে যেখানে আসে সেখানকার দূরত্ব। তাহলে আমি বুঝতে পারতেছি এখান থেকে এই যে এই পজিশন থেকে সে এখানে আসার কারণে সে এক্স পরিমাণ প্রসারিত হলো। কেউ আবার মনে করিও না এক্সটা বিস্তার, এক্সের সর্বোচ্চ মানটা হচ্ছে বিস্তার হয়ে যায়, কিন্তু আমি যে এক্সের কথা বলতেছি এক্স হচ্ছে যে কোনো পরিমাণ সরণ, অর্থাৎ তার গতিপথের যে কোনো একটা জায়গার সরণ, যে কোনো একটা জায়গা এক্সের মান যে কোনো কিছু হইতে পারে, তবে এটা তো অবশ্যই বিস্তার থেকে বেশি হবে না, সর্বোচ্চ সরণটাকে আমরা বিস্তার বলি। আর এখানে যে বস্তুটা ঝুলানো আছে তার ভর হচ্ছে এম। যদি তার ভর এম হয় তাহলে বুঝতে পারছো তার ওজন হবে W=mg। তার ওজনটা নিচে দিয়ে কাজ করবে mg পরিমাণ ওজন, তার ওজনটা নিচে দিয়ে কাজ করবে হচ্ছে আমাদের mg পরিমাণ ওজন। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমাকে খেয়াল করতে হবে ভাইয়া আমার স্টেপগুলো দেখো। প্রথমে একটা স্প্রিং নিলাম, সেই স্প্রিংয়ে কোনো ভার ঝুলাইলাম না, স্প্রিংয়ে একটা ভার ঝুলানোর পর সে সাম্য অবস্থায় আসবে, এটা কিন্তু তার সাম্য অবস্থা। এই যে এই পয়েন্টটা, এটা কিন্তু তার কোন অবস্থা? এটা কিন্তু তার সাম্য অবস্থা। ক্লিয়ার? একবারে ক্লিয়ার হইতে হবে, এটা তো সাম্য অবস্থা। তাহলে স্প্রিংটাতে ভার ঝুলানোর পর সাম্য অবস্থায় আসার কারণে সে কি পরিমাণ প্রসারিত হলো? ই পরিমাণ। সে যতটুকু প্রসারিত হলো সেই প্রসারণটাকে আমরা ই দ্বারা প্রকাশ করছি, ইসাক স্যারের বইতে এটা এল দ্বারা প্রকাশ করছে, নো প্রবলেম। এরপর
স্প্রিংটাকে আমি যখন ভার ঝুলানোর পর সাম্যাবস্থায় আসলো, এখান থেকে তাকে আমি কম্পিত হতে দিলাম। সে যদি কম্পিত হতে থাকে তাহলে তার যে কোনো মুহূর্তে যে সরণটা, এই সরণটা আমরা সরল গতির ইকুয়েশন দিয়ে বের করছিলাম, সেই সরণটা হচ্ছে এক্স আমরা ধরে নিলাম। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? বলো এখানে ব্যাপারগুলো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার হইতে হবে। এই ব্যাপারগুলো খুব ভালো করেই তোমার ক্লিয়ার হইতে হবে। এটাকে আমরা বলতে পারি W = mg ওজন। এতটুকু ব্যাপার ক্লিয়ার কিনা সবার? দেখো কোনো কনফিউশন থাকা যাবে না। এই স্প্রিংয়ের মধ্যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের তোমার ঝামেলা হয়। সো একজন বলতে শর্ট রিপিট, এই বিবি মরিয়ম কি শুরুতে আসছিলে নাকি দেরিতে আসছো? এই তুমি বলিও না, বাকিরা বলো তো, তোমরা বাকিরা বলো তো যারা দেখছো বিবি মরিয়ম টাইম মতো আসছে নাকি দেরিতে আসছে? কিরে ভাই, সবার প্রোফাইল পিকচার এরকম কেন? সি ইউ নট ফর মাইন্ড, হ্যাঁ কাহিনী কি? সবার প্রোফাইল পিকচার এরকম হয়ে আছে, সি ইউ নট ফর মাইন্ড। আরে আল্লাহ, ওই বেচারা যে কি শেখা খাইছে জীবনে তুমি বিশ্বাসই করতে পারবে না। তার চেহারার দিকে তাকাইলে বুঝবে শেখা কারে বলে। আচ্ছা আসো, আমি সিম্পলি বলি যে এই যে প্রথম হচ্ছে কোনো একটা স্প্রিং আমাদের আছে, জাস্ট একটা স্প্রিংয়ে ঝুলাই দিলাম। স্প্রিংয়ে ঝুলাই দিলে এটাকে টেনে ছেড়ে দিলে কিন্তু সিম্পল হারমোনিক মোশন হবে না, তার মধ্যে একটা ভার ঝুলাইতে হবে। কিন্তু ভার ঝুলানোর পর স্প্রিংটা তার এখানে থাকবে না, ভার ঝুলাইলে সে একটু লম্বা হবে, এই লম্বা হয়ে সে এই পজিশনে গেল। তাহলে নর্মাল অবস্থা থেকে ভার ঝুলানোর পরে সাম্য অবস্থায় আসা পর্যন্ত সে যতটুকু লম্বা হলো সেটাকে আমরা বলতেছি ই। এবার আমি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে সে এভাবে কম্পিত হবে। তাহলে ওই মুহূর্তে তার এবার তো কম্পিত হবে মানে সিম্পল হারমোনিক মোশন হবে, আমরা একটু পরে প্রমাণ করব। তাহলে তার যে কোনো পজিশনে তার যে সরণটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স। যে কোনো পজিশনে তার যে সরণটা সেটাকে আমরা বলতেছি কি? এক্স। আই রিপিট অ্যাগেন, যে কোনো পজিশনে তার সরণটাকে আমরা বলতেছি হচ্ছে এক্স। এটা হচ্ছে ওভারঅল কথা। আর যেহেতু ভর আমাদের এম, এটা কোন ভর? এটা স্প্রিংয়ের ভর না, কিন্তু এটা হচ্ছে যে বস্তুটাকে আমি ঝুলাইছি ওই ঝুলন্ত বস্তুর ভর। ওই ঝুলন্ত বস্তুর ভর যদি এম হয়, তার ওজনটা এম জি নিচের দিকে ক্রিয়া করে, তার ওজনটা এম জি নিচের দিকে ক্রিয়া করে। এটুকু আমরা বুঝছি কিনা? ওকে আচ্ছা দেখো, ওকে সবাই একটু আমরা এইদিকে খেয়াল করি, এইদিকে খেয়াল করি, সবাই একটু এদিকে খেয়াল করি। এবার দেখো, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি যদি এখানে চিন্তা করি, এই সবাই এদিকে খেয়াল করবা, স্প্রিং হচ্ছে একটি স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু মানে কি? যাকে আমি প্রসারিত করলে বা সংকুচিত করলে সে আবার আগের জায়গায় রিটার্ন করার প্রবণতা থাকে। একটা স্প্রিংকে তুমি টেনে লম্বা করলে সে আবার সাম্য অবস্থার দিকে যাইতে চায়। এই যে এখান থেকে তুমি যদি তাকে টেনে দাও সে সাম্য অবস্থার দিকে যাইতে চাইবে, এখান থেকে টেনে দিলে সে সাম্য অবস্থার দিকে যাইতে চাইবে। তাহলে সিম্পল কথা হচ্ছে সাম্য অবস্থার দিকে যাইতে চাইবে, কিন্তু যাইতে পারতেও পারে নাও পারতে পারে। যেমন একটা কথা হচ্ছে একটা স্প্রিংকে টানলে তো সে সাম্য অবস্থার দিকে যায় না। তুমি একটা স্প্রিংকে টেনে লম্বা করে ধরে রাখলা, সে কি সাম্য অবস্থায় চলে যাবে? না, কিন্তু যাওয়ার জন্য একটা টান বল প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে, যাকে আমরা বলি টান বল। একটা কি বল প্রয়োগ করবে? টান বল প্রয়োগ করবে। তাহলে সিম্পল কথা হচ্ছে এখানে কোনো টান বল নাই, কারণ এখানে কেউ টেনে ধরে রাখে নাই, স্প্রিংয়ের মতোই আছে। কিন্তু এখানে আমি বল ঝুলানোর পর সে এখানে চলে আসছে। এবার দেখো, এটাকে কিন্তু স্প্রিংটা এভাবে থাকার কথা না, তাকে জোর করে এখানে রাখা হয়েছে। দ্যাট মিনস এইদিকে একটা টান বল কাজ করে না? স্প্রিং এই বস্তুটার উপর একটা টান বল টি নোট কাজ করে না? অবশ্যই কাজ করে। এবং এই টান বল এবং ওজন এই দুইটা সমান হওয়ার কারণেই আসলে স্প্রিংটা ওইদিকে যাইতে পারতেছে না, সাম্য অবস্থায় আছে। এবার যদি আমি বলি এই পয়েন্টে স্প্রিংটা যখন এই পয়েন্টে আছে, এখানে টান বল আর এখানে টান বল তো সেম না, কারণ স্প্রিং যত লম্বা হচ্ছে টান বলের মান তত বড় হচ্ছে। তাহলে এই দিকে টান বলের মান হচ্ছে, আমি ধরে নিলাম হচ্ছে টি, এই দিকে টান বলের মান হচ্ছে টি। এখানে টান বলের মান ধরে নিলাম টি নট, আর এখানে আমি টান বলের মান ধরে নিলাম হচ্ছে আমরা টি না, আমরা টি ওয়ান ধরি, কারণ হচ্ছে টি আমরা একটু পরে পর্যায়কাল ধরবো, দোলনকাল। তাহলে এখানে টান বল হচ্ছে টি নট আর এখানে টান বল হচ্ছে টি ওয়ান। একটু ভালো করে খেয়াল করো, সে এখান থেকে এখানে যাওয়ার কারণে তার প্রসারণ হয়েছে ই। কার প্রসারণ? স্প্রিংয়ের প্রসারণ। এবার স্প্রিংটা এখান থেকে এখানে যাওয়ার কারণে এক্স পরিমাণ এক্সট্রা প্রসারিত হয়েছে। তাহলে টোটাল কতটুকু প্রসারিত হয়েছে? এই স্প্রিংটা এখান থেকে এখানে যাওয়া পর্যন্ত মোট যতটুকু প্রসারিত হয়েছে সেই প্রসারণের মান হচ্ছে ই প্লাস এক্স।
এটা হচ্ছে ই প্লাস এক্স। আমাকে বলো এই কথাগুলো আমরা বুঝছি কিনা। ই প্লাস এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, এটা বলো। সাম্যাবস্থায় উপরের দিকে ই এর শুরু পর্যন্ত যাবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। একজনে বললো ভাইয়া সাম্যাবস্থার থেকে যে আমাদের এভাবে এভাবে গমন করবে, এক্ষেত্রে কি সে ই এর উপরের দিকে যাবে? একটা ইম্পর্টেন্ট নোটস আমরা এই ক্লাসের পরপরই করে দিব, মানে আমরা এটার পরেই করে দিব। এই যে আমার স্প্রিংয়ের যে টোটাল সরণটা, সেই সরণটা অবশ্যই ই থেকে কম হতে হবে। এর মানে এখানে যে সরণটা, সর্বোচ্চ সরণটাকে আমরা বলি বিস্তার, এই বিস্তারটা কখনো ইয়ের থেকে বড় হইতে পারবে না, ইয়ের থেকে ছোট হইতে হবে। এর মানে এটাকে এখান থেকে এতটুকু প্রসারিত হলো, এটাকে যদি এবার সিম্পল হারমোনিক মোশনে কম্পিত হইতে হয়, এই ইয়ের থেকে কম বিস্তারে তুলতে হবে, ইয়ের থেকে কম বিস্তারে তুলতে হবে। সেটা আমরা লাস্টে বলে দেবো ফিনিশিংয়ে, বাট আপাতত এটা চিন্তা করার দরকার নাই। কিরে তোমরা আজকে এত কমেন্ট করতেছো কেন? এবার আসো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন অনেকে বলবে ভাই ই প্লাস এক্স কি বিস্তার? না, দেখো স্প্রিংয়ের বিস্তার কার জন্য? কম্পনের জন্য। আমি কি এখান থেকে স্প্রিংয়ের কম্পন পাইছি? না, এই স্প্রিং যে সিম্পল হারমোনিক মোশনে কম্পিত হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে সাম্যাবস্থান। এর মানে এটাকে সাম্যাবস্থা রেখে সে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। সো বিস্তার কিন্তু এখান থেকেই কাউন্ট করতে হবে, এটাই হচ্ছে সাম্যাবস্থান। এই যে তুমি যদি গ্রাফ ড্র করো, এই যে এটার মতো এরকম হবে যে এই সাম্যাবস্থা এটাকে রেখে হবে, এটাকে সাম্যাবস্থা রেখে হবে না, এটাকে সাম্যাবস্থা রেখে হবে না, সাম্যাবস্থা এটাকে রেখে হবে, সাম্যাবস্থা এটাকে রেখে হবে। এবং এক্ষেত্রে তুমি যদি সর্বোচ্চ যে বিস্তারটা পাবে, এক্সের যে ম্যাক্সিমাম মানটা, এই ম্যাক্সিমাম মানটা কখনো এর থেকে বড় হইতে পারবে না। এর মানে স্প্রিংটা এখানে যতটুকু লম্বা হয়েছে, কম্পিত হওয়ার সময় এর থেকে বেশি হইতে পারবে না। ওকে, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি সিচুয়েশনগুলো দেখি। আমরা দুইটা পজিশনে ক্যালকুলেশন করব, একটা হচ্ছে বি পজিশন আর একটা হচ্ছে সি পজিশন। তাহলে আমরা আসি ফর বি, বি পয়েন্টের জন্য, বি এর জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, তোমরা একটু খেয়াল করে দেখো, বি এর জন্য যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, দেখো সিম্পল। তুমি যদি বিটাকে এখানে অ্যানালাইসিস করো, বিটা হচ্ছে দেখতে এরকম। ভাইয়া এই যে এটা যদি আমাদের বি হয়, তাহলে নিচের দিকে আসে হচ্ছে ডব্লিউ ওজন, আর উপরের দিকে আসে হচ্ছে টান বল টি নট। তো আমরা জানি এটা কি আছে ভাই, এটা কি আছে, এটা সাম্যাবস্থায় আছে। এখানে দেখো এটা সাম্যাবস্থায় আছে, যেহেতু আমার এটা সাম্যাবস্থায় আছে, অতএব এর ত্বরণটা কত? 0। যেহেতু ত্বরণ 0, এর মানে সে সাম্যাবস্থায় আছে, ত্বরণের মান 0 মানে বলের মানও 0। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারবো সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে 0। টোটাল প্রযুক্ত বলের মান হচ্ছে 0। এবার একটু খেয়াল করি, ডব্লিউ ইকুয়ালস টু এমজি আমি জানি, কিন্তু টান বল টি নটের মান কত সেটা আমাকে জানতে হবে। এবার তোমরা একটু যদি মনোযোগ দাও, এদিকে যদি মনোযোগ দাও, তোমরা নিশ্চয়ই এটা জানো এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে এক্স। কার জন্য? প্রত্যয়নী বলের জন্য। প্রত্যয়নী বল মানে হচ্ছে স্প্রিং যে বলে টানতেছে, মানে টি নট বলে। তাহলে আমি এখানে নিশ্চয়ই বলতে পারবো এফ ইকুয়ালস টু যদি আমাদের মাইনাস কে এক্স হয়, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং মানেই তো তার স্প্রিং ধ্রুবক একটা আছে, আর এক্স মান হচ্ছে তাকে কতটুকু প্রসারিত করা হলো। তাহলে দেখো এই পজিশনে যদি আমি চিন্তা করি, এই পজিশনে এই দেখো প্রসারণটা সবসময় এটার সাপেক্ষে চিন্তা করতে হবে। স্প্রিংটা শুরুতে ছিল এমন, তাকে এখান থেকে এতটুকু প্রসারিত করছে, মানে ই পরিমাণ প্রসারিত করছি। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো টি নট সমান হচ্ছে মাইনাস, টি নট সমান হচ্ছে মাইনাস কত? মাইনাস কে ই বলা যায় না? টি নট সমান হচ্ছে মাইনাস কে ই বলা যায় কি না? অবভিয়াসলি বলা যায়। এখন একটু খেয়াল করে দেখো, এই টি নট ইকুয়ালস টু যে মাইনাস কে ই, এই মাইনাসটা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে না? অর্থাৎ এটা যে আমাদের উপরের দিকে, সেটা নির্দেশ করার জন্যই হচ্ছে আমার মাইনাস চিহ্নটা আসছে। সো আমরা সাধারণত এটা নিয়ে তোমরা অনেক কনফিউজড হয়ে যাও। আমরা সাধারণত যদি তোমাকে আমি বলি এটার জন্য ইকুয়েশন লেখো, তোমরা কীরকম ইকুয়েশন লিখবা? ভাই ডব্লিউ মাইনাস টি নট ইকুয়ালস টু 0। কেন লিখছি ভাইয়া? কারণ ভাইয়া এটা তো পরস্পর উল্টা দিকে, ওই জন্য আমাদের একটা পজিটিভ ধরলে আরেকটা নেগেটিভ। এখন আসো, এই ডব্লিউ মাইনাস টি নটের মান কত? তুমি বলো এই টি নটের মান কি মাইনাস কে ই বলবা? না, টি নটের মান হচ্ছে কে ই। টি নটের মান কত? কে ই। এই মাইনাসটা কেন আসছে? এই মাইনাসটা সে যে ভিতরের দিকে সেটা বোঝানোর জন্য। তাহলে টি নটের মান হচ্ছে কে ই, কে ই ইকুয়ালস টু 0।
ডাব্লিউ এর মান এমজি, টি নটের মান কে ই। আবার তোমার বইতে যদি তুমি যাও তখন দেখবে ওরা সরাসরি লিখে দিছে ডব্লিউ প্লাস টি নট ইকুয়ালস টু 0। কেন ডব্লিউ প্লাস টি নট ইকুয়ালস টু 0 লিখলো? কারণ তারা ঠিকই জানে কিছুক্ষণ পর টি নটের মান মাইনাস কে ই বসানো যাবে। এর মানে তুমি যখন মান বসানোর সময় চিহ্ন সহ বসাচ্ছ, এই চিহ্নটা কিন্তু বিপরীত দিক নির্দেশ করে। ওই কারণে আমরা যদি এখানে এভাবে লিখি ডব্লিউ প্লাস টি নট ইকুয়ালস টু 0, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে আমি যদি লিখি ডব্লিউ প্লাস টি নট ইকুয়ালস টু 0 আর আমি যদি লিখি ডব্লিউ মাইনাস টি নট ইকুয়ালস টু 0, বোথ আর কারেক্ট। তবে এই ডব্লিউ ইকুয়ালস টু প্লাস টি নট ইকুয়ালস টু 0 লিখলে এখানে টি নটের মান হচ্ছে মাইনাস কে ই, আর এখানে আমি বলবো টি নটের মান হচ্ছে অনলি কে ই। এবার তুমি ডব্লিউ এর মান বসাও, ডব্লিউ এর মান বসাও এমজি মাইনাস কে ই ইকুয়ালস টু 0 পাবা, ডব্লিউ এর মান বসাও এমজি এই সূত্রের মাইনাস কে ইকুয়ালস টু 0 পাবা, মানে সেম জিনিস। বাট কথা হচ্ছে তোমাদের বইতে কি করছে, তোমাদের বইতে প্লাস দিয়ে করছে। এই প্লাস দিয়ে করাটা কোনো সমস্যার কিছু অবশ্যই না। আমার কথা হচ্ছে আমি প্লাস দিয়ে করলে এখানে চিহ্নটা মাইনাস চিহ্নটা কাউন্ট করব, আর যদি আমি মাইনাস দিয়ে করি সেক্ষেত্রে মাইনাস চিহ্নটা কাউন্ট করবো না, শুধু মান কাউন্ট করব। কারণ আমি মাইনাসটা দিছি কেন, দিকের কারণে, আর এখানে মাইনাসটা কেন আছে সেটাও দিকের কারণে। এই এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই কি বলে, এখান থেকে স্প্রিংটা এখানে ছিল, এখান থেকে স্প্রিংটা আমার প্রসারিত হয়েছে ই পরিমাণ, এরপর স্প্রিংটা প্রসারিত হয়েছে এক্স পরিমাণ। তাহলে আমি এই সিচুয়েশনে যদি চিন্তা করি স্প্রিংটা টোটাল কতটুকু প্রসারিত হয়েছে, ই প্লাস এক্স না, সেটাই আমি এখানে লিখছি। স্প্রিংটার প্রসারিত হয়েছে ই পরিমাণ, এরপর সিম্পল হারমোনিক মোশনের কারণে তাকে টেনেসিটি দিলে সে কম্পিত হচ্ছে, ওই পয়েন্টে যে কোনো মুহূর্তে তার প্রসারণটাকে আমি ধরলাম এক্স। তাহলে টোটাল কি পরিমাণ প্রসারিত হলো, ই প্লাস এক্স না? এটা হচ্ছে সাম্য অবস্থা থেকে স্প্রিংটা কতটুকু প্রসারিত হলো, আর এটা হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব অবস্থান থেকে টোটাল কতটুকু প্রসারিত হলো। সিম্পল কথা, যদি তুমি এক কথায় তুমি এভাবে চিন্তা করো, তুমি কোনো চিহ্ন এখানে বিবেচনা করতেছো না, তুমি কোনো চিহ্ন বিবেচনা করতেছো না, আর এখানে তো আমার চিহ্ন দেওয়াই আছে, মাইনাস মাইনাস দ্বারা অপোজিট ডিরেকশন নির্দেশ করে, তোমার আর টেনশন নাই। তাহলে তুমি আমার মেইন কথা হচ্ছে আমরা নিউটনীয় বলবিদ্যা পড়ছি না, সেখানে পড়ছি না সাম্য অবস্থায় থাকলে সামেশন অফ এফ ইকুয়ালস টু 0। তো বলের ক্ষেত্রে আমরা কী করতাম, যারা একই দিকে যারা একই দিকে তাদের যোগফল, যারা বিপরীত দিকে তাদের বিয়োগফল। তাহলে এখানে ডব্লিউ এবং টি নট উল্টা দিকে না, তাহলে ডব্লিউ মাইনাস টি নট ইকুয়ালস টু আমরা শূন্য বসাবো না, নিউটনীয় বলবিদ্যার কনসেপ্টে বাবা, নিউটনীয় বলবিদ্যার কনসেপ্ট, ডব্লিউ মাইনাস টি নট ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমার কথা হচ্ছে এই মাইনাসটা কেন দিলাম, এই মাইনাসটা দিলাম কারণ তারা বিপরীত দিকে। এবার আসো এই টি নটের আগে যে মাইনাস একটা আছে, এই টি নটের মধ্যে এই মাইনাসটা কি নির্দেশ করে, অবশ্যই এটা বিপরীত দিক নির্দেশ করে, কারণ আমি এই দিকে টানলাম সেটা হচ্ছে কে ই, আর উল্টো দিকটা হয়ে গেছে মাইনাস কে ই। তাহলে এখানে মাইনাসটা দিক নির্দেশ করে। তাহলে তুমি যদি ডাব্লিউ মাইনাস টি নট লেখো, তো তুমি তো দিক অলরেডি কাউন্ট করেই ফেলছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে শুধু মানটা বসাইতে হবে। তাহলে টি নোটের মানটা কত, কে ই, তখন তোমাকে টি নোটের জায়গায় কে ই বসাইতে হবে। আর যদি তুমি চিন্তা করো না ভাইয়া দিক আমি ইকুয়েশন থেকে বসাবো, যেটা যেভাবে বইতে করছে, সেক্ষেত্রে তুমি প্লাস দিয়ে করো, আর এখানে টি নোট বসানোর সময় মাইনাস কে ই বসাবো, কারণ মাইনাসটা দিক নির্দেশ করে, অপোজিট ডিরেকশন মিন করে। ওকে, এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আমি একটু মুছে ফেলি, যদি মুছে ফেলি তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আমার বইয়ের মতো করে আমরা ক্যালকুলেশন করি, ডব্লিউ মানে হচ্ছে এমজি, আর টি নট মানে হচ্ছে তার মান হচ্ছে মাইনাস কে ই। তাহলে আমরা এখানে সরাসরি লিখে দিই মাইনাস কে ই, আমি লাল কালি দিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। এটার মান হচ্ছে মাইনাস কে ই ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই লাইনটা যেটা এখান থেকে পাইলাম, এখান থেকে সুতরাং আমরা বলতে পারি না, সুতরাং আমরা বলতে পারি এমজি ইকুয়ালস টু হচ্ছে কে ই, এটা হচ্ছে আমার এটাই সূত্র। এই সূত্রে যে ই এমজি ইকুয়ালস টু যদি আমরা কে ই বলি, এমজি ইকুয়ালস টু কে ই বললে এই ইটা কখনো স্প্রিংয়ের সরল দোলন গতির সরণ না বাবা, এটা সরল দোলন গতির সরণ না। এই ই মানে হচ্ছে স্প্রিংয়ে ভার ঝুলানোর পর কতটুকু প্রসারিত হলো। স্প্রিংয়ে প্রথমে ভার ঝুলানো ছিল না, ভার ঝুলানোর পর সাম্যাবস্থায় আসতে কতটুকু প্রসারিত হলো সেটা হচ্ছে ই, ইলংগেশন। যে স্প্রিংয়ে ভার ঝুলানোর পর সে সাম্যাবস্থায় আসার জন্য যেই পরিমাণ প্রসারিত হলো তাকে আমরা বলতেছি ই। আমি আবারও বলতেছি, এটা হচ্ছে স্প্রিং এ ভার ঝুলানোর পর, স্প্রিংয়ে ভার ঝুলানোর পর সাম্যাবস্থায় আসতে প্রসারণ,
অর্থাৎ স্প্রিংয়ে ভার ঝুলানোর পর সাম্য অবস্থায় আসতে যে পরিমাণ প্রসারিত হয়েছে সেটাকে আমরা বলতেছি ইলংগেশন ই। সো আর তুমি যদি ইসাক স্যারের বই পড়ো, ইসাক স্যারের বইতে দেখবা এই প্রসারণটাকে তারা ই দ্বারা নামকরণ করছে। তখন তারা সূত্রটা কেমন লিখছে, mg ইকুয়ালস টু হচ্ছে kl। এই এল অ্যান্ড ই মেক সেম সেন্স, দুটোই সেম কথা। ইসাক স্যারের বইতে এটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করছে, এখানে ই দ্বারা রিপ্রেজেন্ট করছে, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে ইসাক স্যারের বই তুমি পড়তে গেলে এই এলটাকে তুমি বুঝতে চাচ্ছি স্প্রিং এ ভার ঝুলানোর পর সাম্যাবস্থায় আসতে প্রসারণ। সো সেম কথা, বাট আমার কথা হচ্ছে আমরা যে কোনো একটাই পড়বো। আমি সাজেস্ট করি ই পড়াটা বেটার। এই বলো বুঝছি কিনা, এই বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। তোমরা এত অতিরিক্ত কমেন্ট করতেছো কেন আজকে? আনওয়ান্টেড কমেন্ট করার তো কোনো প্রয়োজন নাই। কমেন্টের দিকে মনোযোগ দিয়ে যায়, এদিক দিয়ে কিছুক্ষণ পর পর বললো ভাই আবার বুঝান, ব্যাপারটা তো উচিত না। কিসের ক্যালকুলেশন আলাদা? ক্যালকুলেশন সেম কথাই। আমার কথা হচ্ছে সিম্পল, আমরা এই পজিশন থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি mg ইকুয়ালস টু k, সোজা একটা হিসাব। ইজাক স্যারের প্রতি সেটা mg ইকুয়ালস টু kl হয়ে গেছিল। সো এল হলে এল যে কথা, ইও সেম কথা। এটা হচ্ছে আমাদের পর পজিশন বি। এবার যদি আমরা পজিশন সি এর কথা চিন্তা করি, এই পজিশনে সিতে যদি আমি চিন্তা করি পর পজিশন সি, এই সিতে যদি চিন্তা করি, এবার সিটাকে আমরা এখানে এঁকে দেখি। তো এই সি পজিশনটাকে আমরা এখানে এঁকে দেখি। সি পজিশনটাকে যদি তুমি এখানে আঁকো তাহলে কি হচ্ছে দেখো, নিচের দিকে একটা ওজন কাজ করতেছে, বা এর নিচের দিকে একটা ওজন কাজ করতেছে। উপরের দিকে স্প্রিংয়ের নিজস্ব একটা টান বল T1 কাজ করতেছে, স্প্রিংয়ের টান বল বা T1 কাজ করতেছে। আসো আগে আমি T1টা বের করে নিই। তো আমরা তো জানি F ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এক্স মান হচ্ছে কী পরিমাণ প্রসারিত হইলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি T1 মানে কি, টান বল। এই বলো তো টানটা কার জন্য? স্প্রিংয়ের নিজের জন্য। তাহলে আমার কথা হচ্ছে আমার যে স্প্রিংটা সে কখন টান বল কাজ করবে, সে যেমন ছিল তার থেকে তাকে ডিফ্লেক্টেড করলেই সে টান বল প্রয়োগ করা শুরু করবে। সে ছিল এমন, এর থেকে তুমি তাকে সংকোচন প্রসারণ যাই করো সে ডিফ্লেক্টেড হওয়া শুরু করে দিবে, টান বল দেওয়া শুরু করে দিবে। এখান থেকে তুমি ওজনের কারণে এতটুকু আনলা, টান বল দিল একটা। এখন তাকে যদি তুমি আরও বল প্রয়োগ করে আরও টানো তখন সে আরও বেশি টান বল দিবে, কারণ বর্তমানে তার টোটাল প্রসারণ হচ্ছে ই প্লাস এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস কে ইন্টু এক্সের জায়গায় কী হবে, এক্স মানে প্রসারণ। তাহলে প্রসারণটা কত, ই প্লাস এক্স পরিমাণ তার প্রসারণ হলো। তাহলে T1 এর মান হচ্ছে মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স। তাহলে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে আর আমার এখানে মাইনাস দেওয়ার দরকার নেই। এবার আসো, তুমি এখানে যখন দেখছিলা এটা কিন্তু সাম্য অবস্থান, বাট এখানে কি সে সাম্য অবস্থায় আছে? না, সাম্য অবস্থায় নাই। এটা আমার নিচের দিকে গমন করতেছে এই ত্বরণে। কত ত্বরণে? এই ত্বরণে। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে ছিল সামেশন অফ এফ ইকুয়ালস টু 0, বাট এখানে সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হবে না। এই স্প্রিংটা যেহেতু প্রসারিত হচ্ছে, দ্যাট মিনস নিচের দিকে গমন করতেছে, তার নিচের দিকে ত্বরণ হচ্ছে এ। যদি তার নিচের দিকে ত্বরণ এ হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। আমরা বলতে পারবো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এবার আসো সামেশন অফ এফ। এখানে টোটাল কয়টা বল আছে? দুইটা, একটা হচ্ছে ডব্লিউ আর একটা হচ্ছে T1, হুবহু আগের মতো। ডব্লিউ প্লাস T1 ইকুয়ালস টু হচ্ছে এম এ। এবার আমরা বলতে পারবো ডব্লিউ সমান হচ্ছে mg, T1 এর মান কত? মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স। তাহলে আমরা লিখি মাইনাস কে ইন্টু ই প্লাস এক্স, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে আমাদের আসে কত, এম এ। এবার আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে ভাইয়া mg মাইনাস এ গুণ করলে কে ইন্টু ই সমান হচ্ছে কে ই, প্লাস এ মাইনাসে মাইনাস কে ইন্টু এক্স সমান হচ্ছে কে এক্স, ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম এ। আর এদিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, এই যে আমার mg, এই mg এর মানটা আসলে কার সমান? কে ই এর সমান না? একটু আগে তো দেখছি এই mg এর যে মানটা, এই mg এর মানটা কার সমান? কে ই এর সমান। তাহলে এই mg এর জায়গায় যদি আমি কে ই বসাই দিই সমস্যা তো নাই না? কোনো সমস্যা নাই, কিন্তু একটা সুবিধা পাই। সেই সুবিধাটা কি? এই দুইটা আমার কাটাকাটি যাবে। আর এই দুইটা যদি আমার কাটাকাটি যায় তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এম এ সমান মাইনাস কে এক্স। তাহলে এ সমান হচ্ছে মাইনাস কে এম ইন্টু এক্স। বলো আমরা একটু বুঝছি কিনা, বলো। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো। এতটুকু আমরা বুঝছি কিনা বলো, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো।
যে দেখো আমাদের এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে a ইকুয়ালস টু মাইনাস কে ডিভাইড বাই এক্স। এখান থেকে আমরা বলতে পারি a ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এর মানে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আর ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী এই কথাটার মিনিং হচ্ছে এটা হচ্ছে একটা সরল দোলন গতি। তাহলে আমরা বলবো স্প্রিং উলম্ব স্প্রিংয়ের যে গতি এটা হচ্ছে একটা সরল দোলন গতির একটা পারফেক্ট এক্সাম্পল। উলম্বভাবে স্প্রিংয়ের গতি হচ্ছে সরল দোলন গতির একটা পারফেক্ট এক্সাম্পল। এবার বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমি এখন কমেন্ট দেখতেছি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। এই প্রমাণটা একটু শিখে রাখিও পারলে। শিখে রাখিও বলতে অনেক সময় তোমাকে বলতে পারে যে উদ্দীপকের মধ্যে বললো, শিক্ষক ক্লাসে বললো উলম্বভাবে স্প্রিংয়ের গতি সরল দোলন গতির একটি অন্যতম বাস্তব উদাহরণ। এবার বলবে 4 নম্বরে বলবে শিক্ষকের উক্তির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষকের উক্তির যথার্থতা কী ছিল? শিক্ষকের উক্তি ছিল হচ্ছে এটা সরল দোলন গতির একটা বাস্তব এক্সাম্পল। তো তুমি কীভাবে গাণিতিকভাবে এক্সাম্পল দিবা, এই পুরো জিনিসটা তোমাকে আনতে হবে, কারণ এখান থেকে ক্যালকুলেশন করে এতটুকু পর্যন্ত আনাটাই হচ্ছে বাস্তব এক্সাম্পল। অন্যান্য অধ্যায়ে আমি প্রমাণ মুখস্থ করতে বলি না বা প্রমাণ শিখতে বলি না, বাট এই অধ্যায়ে কিন্তু প্রমাণগুলো ইম্পর্টেন্ট। কারণ কি, তোমাকে বলবে এটা সরল দোলন গতি, এটা মিলাও। তো সরল দোলন গতি মানে এই লাইন পর্যন্ত আনতে হবে, কোত্থেকে আনবা, তার জন্য পুরো প্রমাণটা তোমাকে জানতে হবে। এই বুঝছি কিনা বলি, বুঝছি কিনা বলি। এই নেগেটিভ সাইন ভেক্টর মিন করে এটা তোমার কে বলছে? সিম্পল কথা হচ্ছে, এখানে আমরা কোনো একটি স্প্রিংয়ের ক্ষেত্রে বারবার আমরা বলছিলাম, এটা মনে করে একটা স্প্রিং, আমি এই দিকে বল প্রয়োগ করতেছি এফ পরিমাণ, স্প্রিং উল্টা দিকে আমাকে প্রত্যয়নী বল দিয়েছে এফ প্রাইম পরিমাণ। এই এফ এর মান হচ্ছে কে এক্স আর এই এফ প্রাইমের মান হচ্ছে মাইনাস কে এক্স। এই এফ হচ্ছে বাহ্যিক আর এফ প্রাইম হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব। তো আমি কাকে নিয়ে ক্যালকুলেশন করতেছি? আমি স্প্রিংকে নিয়ে ক্যালকুলেশন করতেছি, আমি স্প্রিংয়ের প্রপার্টি ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে এই যে স্প্রিংয়ের প্রপার্টি, ওই কারণে তার মধ্যে যে আমাদের টান বল সেটাকে আমরা মাইনাস কে এক্স দ্বারা প্রকাশ করি। এই মাইনাস দ্বারা মিন করতেছে হচ্ছে এটা কিন্তু সাম্যাবস্থার দিকে, এটা দ্বারা মিন করতেছে সাম্যাবস্থার দিকে। একজনও বললো আপনি যে বললেন ইয়ের বেশি স্মরণ হবে না, ওটা তো এখনো পারফেক্টলি বলি নাই, তোমাদের একটু ওয়েট করতে হবে। তো আমি বলছি এটা লাস্টের দিকে বলবো, আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে নাও না। মানে তো দুই ক্ষেত্রেই সেম কে এক্স, হ্যাঁ দুই ক্ষেত্রেই সেম। তো কে এক্স, এই কে এক্স হচ্ছে নিচের দিকে, মাইনাস কে এক্স হচ্ছে উপরের দিকে। তো আমি তো কার প্রপার্টিকে কাউন্ট করতেছি? আমি স্প্রিংয়ের প্রপার্টি কাউন্ট করতেছি। তো স্প্রিংয়ের জন্য কি মাইনাস কে এক্স না, এটা হচ্ছে, এটাকে আমরা কি বলি, প্রত্যয়নী বল বলি না। প্রত্যয়নী বল মানে হচ্ছে স্থিতিস্থাপকতার জন্য নিজস্ব যে বলটা সেটা হচ্ছে প্রত্যয়নী বল। মানে হচ্ছে এই বলটা কে প্রয়োগ করে? স্প্রিং নিজে প্রয়োগ করে। তুমি তাকে টানলে সে ভিতরের দিকে টানে, এই যে ভিতরের দিকে টানতেছে সেটা হচ্ছে স্প্রিংয়ে নিজে টানতেছে। একটা স্প্রিংকে টেনে ধরে রাখলে মনে হবে স্প্রিং তোমাকে আবার এদিকে টানতেছে। এটা কে টানতেছে? স্প্রিং নিজে টানতেছে। স্প্রিংয়ের প্রত্যয়নী বল বা নিজস্ব বল। আমার কথা হচ্ছে ওভারঅল আমরা এই প্রমাণটা বুঝছি কিনা সেটা বলো। এখানে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা একটু পরে দেখতেছি, আগে বলো আমরা এই পুরো প্রমাণটা বুঝছি কিনা। হাসান ইশরাক ভাই সূত্রগুলো ভালোভাবে লিখে দেন। এখানে খারাপভাবে কোনটা লেখা আছে? এটা তো সূত্র না, এটা তো প্রমাণ। একজন বলে যে ভাই প্রত্যয়নী বলের ভেক্টর রূপটা দেখা দেন। আরে বাবা ভেক্টর রূপ মানে কি? এই যে এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে মাইনাস কে এক্স। তো এখানে এক্সটা হচ্ছে ভেক্টর, এখানে এফটা হচ্ছে ভেক্টর, তো এটাই ভেক্টর রূপ। এখানে আমাদের এক্স দ্বারা বোঝাচ্ছে সরণ, এফ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমাদের প্রত্যয়নী বলটা। এই প্রত্যয়নী বল এবং সরণ পরস্পর কেমন সমানুপাতিক, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে তবে বিপরীতমুখী। এটা তো আমাদের একবার প্রথম ক্লাসের পড়া। ভাইয়া ওই বল পাই কীভাবে? কোন বল পাই কীভাবে?
আরে প্রত্যয়নী বল তো স্প্রিংয়ের নিজের মধ্যে থাকেই, তুমি এখন কি বললা? প্রত্যয়নী বল তো স্প্রিংয়ের নিজের মধ্যে থাকে, তুমি এটা চিন্তা করো না। একটা রাবারকে তুমি যদি টেনে লম্বা করো, তোমার কাছে মনে হবে না রাবারটা তোমাকে তার নিজের দিকে টানতেছে? সেটা কোত্থেকে আসছে? রাবারের নিজস্ব স্থিতিস্থাপকতার জন্য আসছে, রাবারের নিজস্ব বল, সেটা দিয়ে আমরা বলতেছি স্প্রিংয়ের মধ্যে নিজস্ব বলটা আছে। ওই যাদের মধ্যে আছে তাদেরকে তো আমরা বলি স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, ওভারঅল তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ই মানে হচ্ছে স্প্রিংটার মধ্যে ভার ঝুলানোর পর কতটুকু সে লম্বা হলো, এটা আপাতত মাথায় রাখতে হবে। আর এক্স মানে হচ্ছে ভার ঝুলানোর পর সে সাম্যাবস্থায় চলে আসছে, ওই সাম্যাবস্থা থেকে তার যে সরণ সেটা হচ্ছে এক্স। এবং এখান থেকে আমার সিম্পল হারমোনিক মোশনের শুরু। এবার আসো, এবার আমাদের কোন কোন সূত্রটা লাগবে এখানে উলম্ব স্প্রিংয়ের কম্পনে আমাদের ম্যাথ করার জন্য কোন সূত্র লাগবে আমি একটু দেখাই। তো আমার প্রথম কথা হচ্ছে, দেখো আমার প্রথম কথা হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র যেটা লাগবে সেটা হচ্ছে এমজি ইকস টু কে ই। এই এমজি ইকস টু কে ই এটা ম্যাথ করার জন্য মুখস্থ করে রাখতে হবে যে কোনো একটি স্প্রিংয়ের ক্ষেত্রে। তবে কোন স্প্রিং? উলম্ব, আনুভূমিক না কিন্তু উলম্ব। উলম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে এমজি ইকস টু কে ই এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এখানে আমরা মাথায় রাখবো এম মানে হচ্ছে স্প্রিংয়ে যে ভরটা ঝুলালাম সেই ঝুলন্ত ভর, জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ই মানে হচ্ছে ইলংগেশন বা স্প্রিংটার মধ্যে ভার ঝুলানোর কারণে যতটুকু লম্বা হলো। এখন তুমি একটু খেয়াল করে দেখবা, আমরা যে একটু আগে করলাম এই ইকোয়াস টু আমরা কি পাইলাম? এই ইকোয়াস টু আমরা পাইলাম হচ্ছে মাইনাস কে ডিভাইডেড বাই এম ইন্টু এক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইকোয়াস টু মাইনাস কে বাই এম। আচ্ছা বলো তো আমাদের কে বাই এম এর কোনো সূত্র আমরা জানি কি না? অবভিয়াসলি জানি, আমরা জানি ওমেগা ইকোয়াস টু রুট ওভার কে ডিভাইড বাই এম, সেই শুরু থেকেই শিখে আসতেছি। যদি আমার ওমেগা ইকোয়াস টু রুট ওভার কে বাই এম হয় তাহলে ওমেগা স্কোয়ার ইকোয়াস টু কী হবে? কে বাই এম হবে। তাহলে আমরা ওমেগা কে বাই এম এর জায়গায় আমরা বসাইতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এ ইকোয়াস টু আমরা পাইলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এ ইকোয়াস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেটা হচ্ছে আমার সরল দোলন গতির ত্বরণের ইকুয়েশন, তোমরা খুব ভালো করেই জানো। এ ইকোয়াস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে এক্স এবং এ পরস্পর বিপরীত সমানুপাতিক, তবে মাইনাস চিহ্ন দ্বারা মিন করতেছে বিপরীতমুখী, এর মানে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আমরা বলছিলাম এটাই হচ্ছে সরল দোলন গতির সিনার সবচেয়ে বেস্ট এক্সাম্পল। আচ্ছা, এবার তাহলে আমরা কি পাইলাম? এখানে যে কে বাই এম, এই কে বাই এমকে আমি কি লিখছি? তাহলে সিম্পল কথা, এখানে যে কে বাই এম তাকে আমি কি লিখছি? ওমেগা স্কোয়ার লিখছি। এর মানে হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কে ডিভাইড বাই এম, এর মানে ওমেগা হচ্ছে রুট ওভার কে ডিভাইড বাই এম। এটা হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব, এটা হচ্ছে স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক। এখন যদি আমি স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক আমি জানি ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, যদি আমি আগে থেকেই জানতাম, এখন আমি যদি পর্যায়কাল বের করি টি ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা, তাহলে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু বলতে পারি টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা, এর মান কত? রুট ওভার কে ডিভাইডেড বাই এম। এবার যদি এটাকে উপরে তুলে দিই তাহলে এটা কি হবে? টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার কে বাই এমটা হয়ে যাবে এম বাই কে, রুট ওভার এম বাই কে। এটা হচ্ছে আমাদের উলম্ব স্প্রিংয়ের জন্য। আবারও বলতেছি এটা কার জন্য? উলম্বভাবে কম্পনরত স্প্রিংয়ের জন্য, উলম্বভাবে কম্পনরত। পাশে এই চিত্রটা এঁকে রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা এটা হচ্ছে উলম্বভাবে কম্পনরত স্প্রিংয়ের জন্য তার পর্যায়কালের সূত্র। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেই কথাটা কি একটু খেয়াল করো। আমরা একটু আগে শিখছি না এমজি ইকুয়ালস টু কে ই, সেখান থেকেই তো এটা আসছে। তাহলে এখানে দেখো এমও আছে কেও আছে, এই এমও আছে কেও আছে, তাহলে আমি যদি জানি এমজি ইকুয়ালস টু কে ই, এই কেটাকে যদি এম এর নিচে আনি আর জিটাকে যদি ই এর নিচে নিয়ে যাই তাহলে এম বাই কে ইকুয়ালস টু ই বাই জি আসে না? এর মানে আমি একটা কথা নিশ্চয়ই বলতে পারি এম জি ইকুয়ালস টু কে ই এই কথাটা যেমন সত্য, এম বাই কে ইকুয়ালস টু ই বাই জি এই কথাটাও সত্য। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া এই টি ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এম বাই কে এর জায়গায় আমরা চাইলে ই ডিভাইডেড বাই জি দিয়েও ম্যাথ করতে পারবো। এর মানে
উলম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে তোমাকে পর্যায়কালের জন্য দুইটা সূত্র শিখতে হবে। তাহলে আমি টোটাল কী সূত্র শিখতেছি দেখো, এগুলো সবগুলোই হচ্ছে কার জন্য? উলম্বভাবে কম্পনরত স্প্রিংয়ের জন্য। আই রিপিট অ্যাগেন, এভরি ফর্মুলা, সবগুলো ফর্মুলা অনলি ইউজ করা যাবে উলম্বভাবে কম্পনরত স্প্রিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা উলম্বভাবে কম্পনরত স্প্রিংয়ের ক্ষেত্রে জানি mg = KE বা m/k = E/g, সেম কথা। আবার আমরা বলতে পারি t = m/k, আমরা বলতে পারি t = E/g। বারবার বলতেছি এই ইটা কিন্তু এলাঙ্গেশন, একটা স্প্রিংয়ে ভার ঝুলাইলে কতটুকু লম্বা হয় সেই ই, এটা কিন্তু স্প্রিংয়ের সরণ না, কিন্তু এটা কিন্তু সরল দোলন গতির সরণ এই এক্স না, এটা হচ্ছে ইলাঙ্গেশন। ভার ঝুলানোর কারণে যতটুকু লম্বা হলো, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গাটাতে ভুল করি। তাহলে আজকে থেকে শিখলাম একটা স্প্রিং যদি, আজকে থেকে শিখলাম কি, একটা স্প্রিং যদি উলম্বভাবে দোলনরত থাকে তার জন্য আমি কি সূত্র মুখস্থ রাখবো? তার জন্য 1 নম্বর সূত্র মুখস্থ রাখবো হচ্ছে mg = KE, তার জন্য 2 নম্বর সূত্র মুখস্থ রাখবো t = 2π√k/m, তার জন্য 3 নম্বর সূত্র মুখস্থ রাখবো t = 2π√E/g, √E/g, এই তিনটে সূত্র মুখস্থ রাখবো। আর আরও একটা সূত্র আছে ω = √k/m, যেটাও আমরা জানি। এই সূত্রগুলো তার জন্য আমাকে অবভিয়াসলি মুখস্থ রাখতে হবে ম্যাথ করার জন্য। ম্যাথ করার জন্য তোমাকে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আর যদি পরীক্ষায় সামহাও প্রমাণ চলে আসে, ওই কারণে প্রমাণটা একটু শিখে রাখতে হবে। বল আমরা একটু বুঝছি কিনা। বা এগুলো পঞ্চম অধ্যায়ে পড়ানো হয়েছে। দেখো এখানে কাহিনী আছে, তুমি যে বলতেছো পঞ্চম অধ্যায়ে পড়ানো হয়েছে, পঞ্চম অধ্যায়ে এগুলো ক্লিয়ার করা হয় নাই, পঞ্চম অধ্যায়ে ক্লিয়ার করা হয় না। কারণ পঞ্চম অধ্যায়ে আমি জানতাম তুমি এই টপিকটা সম্পর্কে খুব ভালো জানো না। যেমন পঞ্চম অধ্যায়ে এই যে ই নিয়ে আজকে আমরা যে পরিমাণ ফোকাস করছি, এরকম ফোকাস পঞ্চম অধ্যায়ে কখনো করা হয়নি। সো আজকের এটা শেখার পর তুমি পঞ্চম অধ্যায়ের কনসেপ্ট ভুলে যাবো, কোনো সমস্যা নাই। কারণ মেইন থিওরি হচ্ছে এটা, মেইন থিম হচ্ছে এটা। পঞ্চম অধ্যায়ে আমরা এগুলো ভাষা বলে গেছি, হালকা হালকা করে বলে গেছি, মানে যাতে করে মানে তোমার মনের ভিতর যাতে প্রশ্ন না জাগে ওইভাবে পড়াইছি। বাট আজকে হচ্ছে তোমার মনের ভিতর প্রশ্ন জাগাইয়ে সেটার আনসার দিয়ে সামনে আগাচ্ছি। কারণ হচ্ছে এটা আসলে এখানকার কনসেপ্ট, পঞ্চম অধ্যায়ে আমরা একটু করে কাজে লাগাইছি, বাট মেইন কনসেপ্ট হচ্ছে এটা, মেইন কনসেপ্ট এটা। একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই যে আমি এই কনসেপ্টটা পড়তেছি, এই যে আমরা এই কনসেপ্টটা পড়তেছি, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করার জন্য কতগুলো শর্ত আছে। এই শর্তগুলো যদি ফুলফিল না হয় এটা কখনো সম্পূর্ণ সরল দোলন গতি হবে না। এগুলো কোত্থেকে পাওয়া গেছে? এগুলো এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে। 1 নাম্বার এক্সপেরিমেন্ট, তুমি যে স্প্রিংটাকে কম্পিত করতেছ এটাকে অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। স্থিতিস্থাপক সীমা কি আমরা 7 নম্বর অধ্যায়ে গেলে পড়বো, তবে আপাতত আমি একটু করে বলি, তোমরা জানার কথা। আমরা হুকের সূত্র নামে একটা সূত্র আছে, বিজ্ঞানী হুকের সূত্র 9 10 তোমরা পড়ার কথা, পীড়ন বিকৃতি এগুলো পড়ছিলে আই হোপ। তো স্থিতিস্থাপক সীমা মানে হচ্ছে কোনো একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে সে এক্স্যাক্টলি আবার আগের জায়গায় চলে যায়। তুমি তাকে টেনে দিলে আমরা ধরে নিই সে এক্স্যাক্টলি আগের জায়গায় চলে যায়, কিন্তু তুমি স্প্রিংটাকে প্রসারিত করতে এমন একটা রেঞ্জ আছে যার থেকে বেশি টানলে ওই স্প্রিংটা এক্স্যাক্টলি আর পূর্বের অবস্থানে ফেরত আসতে পারে না। যতক্ষণ পর্যন্ত স্প্রিংটা পূর্বের অবস্থানে ফেরত আসতে পারে তাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপকতা। এবং এই যতটুকু রেঞ্জের মধ্যে যতটুকু পর্যন্ত হাইয়েস্ট লম্বা করলে সে আবার আগের জায়গায় রিটার্ন করতে পারে তাকে আমরা বলি হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এই স্থিতিস্থাপক সীমা থেকে বেশি লম্বা করলে সে আর আগের জায়গায় রিটার্ন করে না, সে একটু করে আজীবনের জন্য প্রসারিত হয়ে যায়, ওই কারণে প্রথম শর্ত হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে রাখতে হবে, না রাখলে কিন্তু হবে না। এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টালি প্রুভড। আর তুমি বুঝতে পারতেছ স্থিতিস্থাপক সীমার মধ্যে না রাখলে তো স্প্রিংটাই প্রসারিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তো কিছু ইফেক্ট পড়বেই। 2 নাম্বার কথা, 2 নাম্বার হচ্ছে তুমি কোন একটা যে ভার ঝুলাইলা, ভার ঝুলানোর কারণে সে কতটুকু লম্বা হলো? ই পরিমাণ লম্বা হলো। ভার ঝুলানোর পর ই পরিমাণ লম্বা হলো, এই ভারটা কেন ঝুলাইছো? স্প্রিংটাকে কম্পিত করার জন্য। ভার ঝুলানোর পর এবার তুমি তাকে কম্পিত করে স্টার্ট করো। এই যে তুমি তাকে কম্পিত করো, দেখো ভারটা ঝুলানোর কারণে সে ই পরিমাণ প্রসারিত হয়েছে, সেই ই পরিমাণ প্রসারণের পর তুমি যদি তাকে কম্পিত করতে চাও তাহলে তোমাকে ই এর রেঞ্জের ভিতরে থাকতে হবে, মানে এর থেকে বেশি যদি কম্পিত করো তার নিজের উপরে একটা ইফেক্ট পড়বে। ব্যাপারটা কেমন দেখো, আমি তোমাকে সিম্পলি বলি। তুমি মনে করো একটা স্প্রিং ছিল এরকম ছিল,
তাকে তুমি ভার ঝুলানোর পর সে এরকম হয়ে গেল, এই যে এটাকে আমরা বলতেছি ইলংগেশন ই। এবার যদি তুমি তাকে কম্পিত করো, এখন যদি দেখো ই এর মান হচ্ছে এতটুকু, কম্পিত করা মানে হচ্ছে উভয় দিক থেকে কম্পিত করা, এটা যদি ই হয় এটাকে ই বলা যায়। আচ্ছা আজানটা শেষ হোক, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করে নাও। আচ্ছা এদিকে দেখো, এদিকে যদি আমরা চিন্তা করে দেখি, একজন বললো ভাই স্প্রিং কীভাবে বানাবে, ভাই দেখো আমি তো এখানে তোমাকে এখন একটা প্রোডাক্ট স্প্রিং কীভাবে বানাবে সেটা জানতে হলে তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, একটা প্রোডাক্ট কীভাবে ডিজাইন করে, একটা প্রোডাক্ট বানানোর জন্য প্রচুর কাজ করতে হয়, অনেকগুলা সিস্টেম আছে, এখন তো তোমাকে আমি সেটা শিখাতে পারবো না। এগুলো শিখতে আমার লাগছে 4 বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে, তো তাহলে তোমাকে 4 বছর ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে, তখন তুমি ইনশাল্লাহ পারবা। আচ্ছা প্রথমে আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটা স্প্রিং নর্মালি আছে, ভার ঝুলানোর পর এই পরিমাণ প্রসারিত হলো। এখন ওরা যে জিনিসটা বললো সেটা হচ্ছে মানে কোনো একটা স্প্রিংয়ে যদি পারফেক্টলি সরল দোলন গতি পাইতে হয়, স্প্রিংয়ের উপর কোনো ইফেক্ট থাকা যাবে না। মানে যেমন দেখো এই স্প্রিংটাকে যদি আমি এতটুকু বিস্তারে দোলাই, তাহলে দেখো সে এতটুকু সীমার মধ্যে যদি দুলতে থাকে, সে এতটুকু সীমার মধ্যে দুলতে থাকবে, এটা আমাদের জন্য ওকে। তাকে যদি আমি এতটুকু সীমার মধ্যে দুলাই দিই, তাহলে সে এতটুকু সীমার মধ্যে দুলতে থাকবে, এর মানে হায়েস্ট সরণ হবে এতটুকু ওকে। কিন্তু তারা বলতেছে এই যে তুমি এর থেকে যদি বেশি সরণ ঘটাও তাহলে দেখো এটা করলে কি হবে, নর্মালি একটি স্প্রিং যেরকম ছিল তুমি ভার ঝুলানোর পর লম্বা হলো, এখন তাকে এমনভাবে কম্পিত করতেছো তার যে নর্মাল পজিশান, সেই নর্মাল পজিশানের উপর একটা ইফেক্ট পড়তেছে না, সিম্পলি একটা স্প্রিং যেভাবে থাকার কথা তার উপরে ইফেক্ট পড়তেছে না, তার থেকেও সংকুচিত হয়ে যাচ্ছে না, তখন দেখা যাবে সরল দোলন গতির ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি যদি চিন্তা করো একটু ইফেক্ট পড়ে। এখন এগুলো হচ্ছে আমরা পুরো একটা কোর্স করছি, এখন তোমাকে আসলে এগুলো মুখে বলা ছাড়া কোনো উপায় নেই, তোমাকে জাস্ট মুখে বললে বিলিভ করতে হবে, কারণ এগুলো নিয়ে পুরো কোর্স আছে স্প্রিং নিয়ে। তো এখন দেখো তাহলে আমাদের এই যে ব্যাপারটা,
এটা হওয়া যাবে না, তারা বলে দিছে। তারা বললো তুমি এমনভাবে কম্পিত করবে যাতে দোলনটা কি হয়, ই এর লিমিটের ভিতর হয়। এর মানে ই এর মানটা সবসময় আমাদের ই এর যে মানটা সেটা সবসময় এক্স নট থেকে আমাদের বিস্তার থেকে বড় হইতে হবে, বা আমরা এক্স ম্যাক্স বলতে পারি, এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা এক্সের ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড় হইতে হবে। এবার 3 নাম্বার কথা হচ্ছে স্প্রিংয়ের যে নিজস্ব বর, সেই নিজস্ব বরটা উপেক্ষণীয় হইতে হবে। স্প্রিংয়ের বর উপেক্ষণীয় হইতে হবে। একজন, আমি এটা বলার আগেই সে আমাকে কোয়েশ্চেন করে বসে আছে স্প্রিংয়ের বর কেন উপেক্ষণীয় হইতে হবে, ওটা বলার তো টাইম দিতে হবে। স্প্রিংয়ের বর উপেক্ষণীয় হইতে হবে, উপেক্ষণীয় হতে হবে। এবার একটু খেয়াল করো, আচ্ছা আমি যে একটা স্প্রিংকে নিয়ে এত কাজ করতেছি, তোমার কি মনে হয় এই স্প্রিংয়ের কি নিজের কোনো ভর নাই? আছে। এই স্প্রিংয়ের দোলনটার ক্ষেত্রে আমাকে হেল্প করতেছে কে? এই বস্তুটা। ওই বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। এখানে একটা গ্রাভিটির ইফেক্ট আছে। তাহলে স্প্রিংয়েরও তো ছোটোখাটো একটা ভর আছে, জি ভাইয়া আছে। সেই ভরেরও তো গ্রাভিটির একটা ইফেক্ট আছে, জি ভাইয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যে এত কাহিনী করলাম, এক্ষেত্রে কি আমি স্প্রিংয়ের ভরটাকে কাউন্ট করছি? করি নাই। তাহলে আমি যদি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে চাই, স্প্রিংয়ের ভরকে কাউন্ট করা যাচ্ছে না। আর স্প্রিংয়ের ভরকে কাউন্ট করি নাই মানে কি, স্প্রিংয়ের ভরটা এমন হইতে হবে যাকে তাকে বাদ দেওয়া যায়, তাকে উপেক্ষা করা যায়, তাকে বাদ দেওয়া যায়, তাকে উপেক্ষা করা যায়। এর মানে আমি যে বস্তুটার ঝুলাইলাম সেই বস্তুটার ভরের তুলনায় স্প্রিংয়ের ভরটা একেবারে নেগলিজিবল ধরা যায়, মানে একেবারে ছোট। স্প্রিংয়ের ভরটা হচ্ছে একেবারে ছোট, এতই ছোট যে আমি ওই যে বস্তুটা ঝুলাইলাম ওই ঝুলন্ত বস্তুর সাপেক্ষে বিবেচনা করলে ওইটা খুব একটি ইফেক্টিভ না। ঝুলন্ত বস্তুর সাপেক্ষে তুলনা করলে ওইটা খুব একটি ইফেক্টিভ না, ওই কারণে তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় স্প্রিংয়ের ভর উপেক্ষণীয় হতে হবে। মানে এগুলো হচ্ছে শর্ত দিয়ে দিছে, এগুলো হচ্ছে শর্ত দিয়ে দিছে। আমরা তো বলতেছি যে আমাদের এটা উলম্বভাবে কম্পিত করলে সেটা সরল দোলন গতি হবে। এখন এই সরল দোলন গতি হইতে হলে তোমাকে এই 3টে শর্ত মেনটেন করতে হবে। 1 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে রেখে কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে ই এর বিস্তারের মানটা ই এর থেকে ছোট রেখে কাজ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে স্প্রিংয়ের ভরটাকে উপেক্ষণীয় রেখে কাজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্প্রিংয়ের ভর যদি এখানে এই দুইটার কোনো সমাধান নাই, সমাধান আছে লাস্টেরটার। স্প্রিংয়ের ভর যদি উপেক্ষণীয় না হয়, তুমি এখন প্রশ্ন করতে পারো ভাই স্প্রিংয়ের ভর যদি উপেক্ষণীয় না হয় তখন কি করব? দেখো স্প্রিংয়ের ভর যদি উপেক্ষণীয় না হয় তখন আমাদের একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে কি একটু দেখো। স্প্রিংয়ের ভর যদি উপেক্ষণীয় না হয়, স্প্রিংয়ের ভর যদি উপেক্ষণীয় না হয় তখন আমরা কি করি দেখো। স্প্রিংয়ের ভর উপেক্ষণীয় না হলে তাহলে আমরা ধরলাম যে স্প্রিংয়ের ভর উপেক্ষণীয় নয়। তাহলে আমি ধরে নিলাম আমার কাছে যে স্প্রিংটা আছে ওই স্প্রিং এর নিজস্ব ভর, স্প্রিং এর যে নিজস্ব ভর, সেই স্প্রিংয়ের নিজস্ব ভরটাকে সেই স্প্রিংয়ের নিজস্ব ভরটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতেছি। দ্যাট মিনস বড় হাতের এম মান হচ্ছে স্প্রিংয়ের নিজস্ব ভর, যেটা কি নয়, যেটা উপেক্ষণীয় নয়। উপেক্ষণীয় কখন? যখন হচ্ছে মনে করো যে ভরটা ঝুলাইলাম এ এম ঝুলন্ত ভর, এই যেমন এই ঝুলন্ত ভর এম এর তুলনায় স্প্রিংয়ের ভরটা হচ্ছে অনেক অনেক কম। যখন দেখতেছি আমাদের স্প্রিংয়ের ভরটা হচ্ছে ঝুলন্ত ভরের থেকে অনেক অনেক কম, তখন আমি বলতেছি এটা উপেক্ষণীয়, মানে অনেক কম। বাট যদি এরকম হয় ভরটা এম এর থেকে কম, এটা কম বাট উপেক্ষণীয় নয়। উপেক্ষণীয় হইতে হলে অনেক অনেক কম হইতে হবে, 10 টাকা 20 টাকার থেকে কম, কিন্তু 20 টাকার তুলনায় 10 টাকাটা উপেক্ষণীয় নয়। 1 কোটি টাকার থেকে 10 টাকাটা কম, কিন্তু 1 কোটি টাকার সাপেক্ষে কিন্তু 10 টাকাটা নেগলিজিবল, উপেক্ষণীয়, জাস্ট লাইক দ্যাট। এবার আমরা বলতে পারি যদি উপেক্ষণীয় না হয় তাহলে কি করতে হবে? এতক্ষণ পর্যন্ত ভর যেটার ইফেক্ট ছিল সেটা হচ্ছে এম, এখন জাস্ট সূত্রটা চেঞ্জ হয়ে কীরকম হয়ে যাবে, টি ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এম এর জায়গায় এবার হয়ে যাবে এম প্লাস এম ডিভাইড বাই কে। খেয়াল করো, তাহলে পরীক্ষায় যদি আমার স্প্রিংয়ের ভর যদি দেওয়া থাকে, স্প্রিংয়ের ভর দেওয়া নাই মানে হচ্ছে এটা উপেক্ষণীয়, স্প্রিংয়ের ভর দেওয়া নাই মানে এটা উপেক্ষণীয়, তখন এই ফর্মুলা। আর স্প্রিংয়ের ভর দেওয়া আছে মানে সেটা উপেক্ষণীয় নয়, তখন আমাদের এই ফর্মুলা। আচ্ছা, একজনে খুব বড় একটা প্রশ্ন করছিল, মেবি সাইফুল, কোয়েশ্চেনটা আবার করো তো, দেখতে পাচ্ছি না, কারণ এট এ টাইম তো সবগুলো আনসার দেওয়া যায় না। সাইফুল মেবি অনেক বড় একটা কোয়েশ্চেন করছিল দেখছিলাম, আর আমি কোয়েশ্চেনটা পড়ি নেই, উপরে চলে গেছে। একটু কোয়েশ্চেনটা আবার করো তো কপি করে। কি কোয়েশ্চেন আমি খেয়াল করি নাই।
কোয়েশ্চেন দেখছি, মানে একটু পরে আনসার দিব, কিন্তু সবার এমন কমেন্টের জোর ওইটা উপরে চলে গেছে, এখন উপরে যাইতে হলে আমার কষ্ট হয়ে যাবে। এইটা প্রশ্ন এভাবে বললে হবে না, এখানে পুরো দেখা যায় না, তোমাকে এটা কপি করে আবার নতুন করে কমেন্ট করতে হবে, কপি করে আবার নতুন করে কমেন্ট করতে হবে। তোমার জন্য আমি দাঁড়ায় আছি, তাড়াতাড়ি বলো, টাইম যাচ্ছে। হ্যাঁ এবার আসছে ভাই। প্রত্যয় বলে সূত্রে যে মাইনাসটা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স দে, ওইটা তো বেসিক্যালি বিপরীত দিকে সরণ বুঝাইতে দে, না হলে তো দেওয়ার দরকার ছিল না। এখন ভেক্টর দিয়ে বলছিলেন যখন ভেক্টর ক্যালকুলেশন করব তখন নেগেটিভ সাইন ব্যবহার করব, কিন্তু কিছুক্ষণ কি দূর আবার দেখা যায় না কেন কই এখন দূর। আর কেউ কমেন্ট করিও না, তোমরা কমেন্ট করলে এটা পড়তে গেলে উপরে উঠে যায়। বিপরীত দিকে সরণ বুঝাইতে দিই, না হলে তো দেওয়ার দরকার ছিল না। এখন ভেক্টর দিয়ে বলছিলেন যখন ভেক্টর ক্যালকুলেশন করবো তখন নেগেটিভ সাইন ব্যবহার করবো না, কিন্তু কিছুক্ষণ আগে আমরা ব্যবহার করছি, এটা শুধু স্প্রিংয়ের মেথডের জন্য। এই দেখো সিম্পল কথা, ব্যাপারটা হচ্ছে এরকম না, আমি তোমাকে বলি সিম্পল হচ্ছে, তোমার ব্যাপারটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট। তুমি এই কোয়েশ্চেনটা আমাকে নিউটনীয় বলবিদ্যায় করা উচিত ছিল বা করার দরকার ছিল। সেটা হচ্ছে কি, দেখো আসলে আমরা এই যে বিপরীত দিক বুঝাইতে নেগেটিভ চিহ্ন দিই ভেক্টরের ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল আমরা যেমন এই যে এ ইকুয়ালস টু আমরা বলতেছি মাইনাস কে এক্স, হ্যাঁ এখানে আসলে এভাবে ভেক্টর চিহ্নটা দেওয়া উচিত, কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করতে যাব তখন তো আমরা ভেক্টর চিহ্ন দিই না। যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তখন তো শুধু মান চিন্তা করি, বাট মান চিন্তা করতে গেলে একটা ইফেক্ট আসে। সেই ইফেক্টটা কেমন, সেই ইফেক্ট হচ্ছে এরকম, যেমন এখানে আমি বললাম এই দিকে F1 পরিমাণ বল আছে আর এই দিকে F2 পরিমাণ বল আছে। এখন আমার সিম্পল কথা হচ্ছে F1 এবং F2 পরস্পর বিপরীতমুখী, তাহলে আমি যদি বলি এই F1 মাইনাস F2 এর মান মনে করা হচ্ছে আমাদের 0, তাহলে প্রথম কথা হচ্ছে আমি মাইনাস চিহ্ন যেহেতু ইউজ করছি তাহলে তো আমাকে ভেক্টর সাইন দেওয়া উচিত। কেন ভেক্টর সাইন দিলে আমাদের এই মাইনাসটা মিন করতেছে হচ্ছে সে বিপরীত দিকে। কিন্তু কথা হচ্ছে এবার তুমি এটা না করে তুমি যদি এই কাজটা করো, সেটা হচ্ছে এই দুইটা লব্ধি বের করো। লব্ধি কী দিয়ে বের করবা? সামান্তরিক সূত্র দিয়ে, রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 দিয়ে ক্যালকুলেশন করলে ফাইনালি তুমি পাবা হচ্ছে F1 মাইনাস F2, কারণ তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে লব্ধির মান হচ্ছে বিয়োগফলের সমান। তাহলে তখন যদি তুমি সরাসরি F1 মাইনাস F2 বসে দিলে তো কোনো প্রবলেম হচ্ছে না। এর মানে যারা আমার ভেক্টর রাশি তাদের ক্ষেত্রে ভেক্টর সাইন দিলে তো মাস্ট তোমাকে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, বাট অন্য সকল ক্ষেত্রে আমরা দিক বিবেচনা মানে এটা যে বিপরীত, এই বিপরীত বুঝাইতে আমরা মাইনাস চিহ্ন ইউজ করলে কোনো সমস্যা হবে না। যেমন আমরা বলি এটা এ ইকুয়ালস টু মাইনাস কে আমাদের এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স না তো ওমেগা স্কয়ার এক্স, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তুমি যদি এটাকে ভেক্টর আকারে লেখো বা কোনো সমস্যা নাই, এবং এটা হচ্ছে বেস্ট। কিন্তু তুমি ম্যাথ করতে গেলে তো সেটা লিখবা না, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স লিখবা। কিন্তু তোমাকে পরীক্ষায় ম্যাথ বের করতে বললো যে ত্বরণের মান কত। এই দেখো যখন ত্বরণের মান কত জিজ্ঞেস করছে তখন তো আর ভাইয়া শুধু ত্বরণের মানটা, তাহলে তখন আমি নিজেই বলছি ওমেগা স্কয়ার এক্স দিয়ে ম্যাথ করবা, বলছে ত্বরণের মানটা কত, দিক বলে নাই। কিন্তু এখানে যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু আমি ত্বরণের মান বের করতেছি না, আমি এক্স আর এর মধ্যে কম্পেয়ার করতেছি, দুইটা বিপরীত দিকে এ এবং এক্স এর মধ্যে কম্পেয়ার। এখন কম্পেয়ারের ক্ষেত্রে যদি তুমি এটা লেখো, এটা দ্বারা মিন করে ত্বরণ সরণের সমানুপাতিক, কিন্তু এটা সমানুপাতিকের পাশাপাশি কিন্তু আবার বিপরীতমুখী, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাইন। সো ওই কারণে যখন তোমাকে ত্বরণের মানটা বের করতে বলছে তুমি ইজিলি ত্বরণের মান বের করে ফেললা, বাট যখনই তুমি কম্প্যারিজনে গেছো তখন এই মাইনাসটা রিপ্রেজেন্ট করতেছে ডিরেকশনটা। আশা করি সাইফুল তোমার আনসার পেয়ে গেছো। সো ডোন্ট ওরি, তোমাকে ভেক্টর চিহ্ন দিতে হবে কি দিতে হবে না। এই সাইফুল আনসার পাইছো কিনা বলো, আচ্ছা
আচ্ছা একটু মনোযোগ দিই, এবার আমরা একটু এদিকে মনোযোগ দিই, সেটা হচ্ছে কি, এবার হচ্ছে গ্রাফ। আমরা জানি টি ইকোয়ালস টু 2π√m/k, যখন স্প্রিংয়ের ভর আমি কাউন্ট করি নাই, আর টি ইকোয়ালস টু হচ্ছে 2π√m প্লাস বড় হাতের m/k, যখন স্প্রিংয়ের ভর আমি কাউন্ট করলাম। এখন আমাকে গ্রাফ আঁকতে হবে। কার সাপেক্ষে কার গ্রাফ আঁকতে হবে? আমাকে গ্রাফ আঁকতে হবে টি স্কোয়ারের সাপেক্ষে এম এর গ্রাফ। টি স্কোয়ার এবং এম মানে হচ্ছে আমরা ওয়াই অক্ষে টি স্কোয়ার রাখবো আর এক্স অক্ষে আমরা এম রাখবো, এটার আমরা গ্রাফ আঁকবো। পরীক্ষায় এই গ্রাফ দুইটা আসে, ওই কারণে আমরা এই দুইটা গ্রাফ এখন ড্র করে দেখাবো। তাহলে টি স্কোয়ারের গ্রাফ আঁকতে হলে আমার টি স্কোয়ার লাগবে, আর টি স্কোয়ার বের করতে হলে হোল স্কোয়ার করা লাগবে। তাহলে আমরা হোল স্কোয়ার করলে টি স্কোয়ার ইকুয়ালটা আমরা পাচ্ছি 4π² m/k। এখন এখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার এখানে বলা যাচ্ছে ভাইয়া এই 4π² একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট, এখান থেকে খুব ইজিলি বলে ফেলা যায় টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এম, কারণ বাকি সবাই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টি স্কোয়ার এবং এম পরস্পর সমানুপাতিক, টি স্কোয়ার এবং এম পরস্পর সমানুপাতিক। এবং তুমি যদি এই কোয়েশনে খেয়াল করে দেখো, তাহলে আমি যদি গ্রাফ ড্র করি, তাহলে আমার এদিকে হচ্ছে কি এম রাখলাম, আর এদিকে হচ্ছে আমি টি স্কোয়ার রাখলাম। তাহলে এই ইকুয়েশনে যদি আমি খেয়াল করে দেখি তাহলে আমি এখানে এভাবে বলতে পারি না, এটা তো হচ্ছে এরকম আমাদের সিম্পল। আমি যদি এভাবে বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি টি স্কোয়ার সমান হচ্ছে ধ্রুবক ইন্টু এম। তাহলে ধ্রুবক ইন্টু এম যদি হয়, তাহলে টি স্কোয়ারটা ওয়াই অক্ষে ওয়াই বসালাম ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু এমটা হচ্ছে এক্স অক্ষে এক্স বসালাম, ওয়াই ইকুয়ালস টু, এটাকে আমরা মনে মনে এম ধরতে পারি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এ এম মানে কিন্তু এম মানে হচ্ছে ঢাল, যেহেতু মিলে যাচ্ছে তাহলে আমরা এভাবে লিখি ঢাল ইন্টু এম। তাহলে আমাদের এই যে এটাকে আমরা এক্স ধরছিলাম, ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর ফর্মুলা হয়ে যায়। এ এম মানে কিন্তু এ এম না, এ এম মানে হচ্ছে ঢাল নির্দেশ করতেছে। তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এই যে জাস্ট ভাইয়া এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা সরলরেখা। আরেকটা উপায় আছে, সমানুপাতিক মানেই হচ্ছে গ্রাফটা এরকম হবে। এবার তুমি চিন্তা করবা গ্রাফটা কি মূলবিন্দুগামী, তাহলে এম এর মান তুমি 0 বসাও। দেখো এম এর মান যদি 0 বসাই, এম ইকুয়ালস টু 0 বসাইলে এখান থেকে অটোমেটিক টি এর মান 0 চলে আসে। দ্যাট মিনস এম এর মান 0 হলে টি এর মানও 0 আসে, দ্যাট মিনস টি স্কোয়ারের মানও 0 আসে। এর মান হচ্ছে এটা অবশ্যই মূলবিন্দুগামী গ্রাফ। এবার যদি তুমি এখানে চিন্তা করো, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4π² m/k। তাহলে আমি যদি বলি টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4π² k m + m। দেখো এই এমটা কিন্তু ধ্রুবক, কার বর? স্প্রিং এর নিজস্ব বর, এটা হচ্ছে স্প্রিং এর নিজস্ব বরটা। এবার যদি তুমি চিন্তা করে দেখো, এখন যদি তুমি গ্রাফ ড্র করো, তাহলে অ্যাকচুয়ালি গ্রাফ থেকে তুমি কি পাচ্ছ খেয়াল করো। এবার যদি আমি বলি তোমাকে কোয়েশ্চেন করি, এদিকে আছে এম, এদিকে আছে টি স্কোয়ার, তোমরা একটু তাকায় দেখো তো, এখান থেকে আমি যদি বলি আমার সম্পর্ক হচ্ছে এই টি স্কোয়ারের সাথে এম এর গ্রাফ, এর মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এম, এখনও বলা যায়। এটাও ভাইয়া আমাদের স্ট্রেট লাইন। কিন্তু এবার যদি তুমি এই সমীকরণে এম এর মান যদি 0 বসাও, টি এর মান কত আসে? 2π√ বড় হাতের m/k, এর মানে টি স্কোয়ারের মান আসে 4π² m/k। এর মানে এর আগের বার এম এর মান 0 বসালে টি স্কোয়ারের মানও 0 আসছিল মূলবিন্দুগামী, বাট এবার এম এর মান 0 বসালে কিন্তু এম এর মান যখন 0 তখন টি এর মান কিন্তু 0 না, এম এর মান যখন 0 তখন টি এর একটা মান আছে, এর মানে টি এর একটা মান আছে, এই মান টি স্কোয়ারের একটা মান আছে, এই টি স্কোয়ারের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা সমান 4π² m/k এর সমান। তাহলে এখন আমার গ্রাফটা দেখতে কেমন হবে? এখন আমার গ্রাফটা দেখতে এরকম হবে। এখন দেখো একটু এইদিকে, এটাকে আমি পিছন দিকে বর্ধিত করলে এই গ্রাফটা আমার এই বিন্দুতে মিলিত হয়, এটাকে আমি পিছন দিকে বর্ধিত করলে গ্রাফটা আমার এই বিন্দুতে মিলিত হয়। এখন যদি তুমি চিন্তা করে দেখো, এই যে মনোযোগ দিয়ে খেয়াল করো, এই টি স্কোয়ারটা হচ্ছে ওই টি স্কোয়ার যখন আমরা শুরু করছিলাম তখন টি স্কোয়ারের মান হচ্ছে এতটুকু, তখন টি স্কোয়ারের মান এতটুকু। এবার আসো, এবার আমি যে কাজটা করতেছি, আচ্ছা বলো তো
আমি যখন ছোট হাতের এম এর মান 0 বসাইলাম, মানে হচ্ছে স্প্রিংয়ের ঝুলানো ভর যদি 0 বসাই তখন টি এর একটা মান থাকে, কিন্তু এখানে ঝুলানো ভরটা 0 হলে টি এর আর মান থাকে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই টি এর মানটাকে কিভাবে বাদ দেওয়া যায়? টি এর মানটাকে বাদ দিতে হলে নিশ্চয়ই আমাদের স্প্রিংয়ের ভরটাকে বাদ দিতে হবে। তাহলে আমি স্প্রিংয়ের ভরটাকে কমাইতে 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 যখন 0 করে ফেলবো তখন আর টি এর মান থাকবে না, কারণ এম এর মানও 0, এম এর মানও 0। তো অ্যাকচুয়ালি আসলে তোমার এত কিছু দরকার নেই, এগুলো সবগুলো হায়ার লেভেলের কনসেপ্ট। তুমি জাস্ট এটা মনে রাখবা, এই গ্রাফে যে এক্সট্রা অংশটা তুমি দেখো, এই অংশটা আঁকছো হচ্ছে কি দিয়ে? ইকুয়েশন দিয়ে। বাট এটা কিন্তু তুমি আঁকো নাই, এটা তুমি বর্ধিত করছো। ভালো করে খেয়াল করো, নেগেটিভ মাস বলতে কোনো কিছু আছে? উল্টা ভর বলতে কোনো কিছু আছে? সরণ নেগেটিভ হয়, ভর কি নেগেটিভ হয় না? তাহলে এটা দ্বারা কি মিন করে? ওই এক্সট্রা ভরটা মিন করে। তাহলে তুমি তো এটা প্র্যাকটিক্যালি করতে পারবা না। প্র্যাকটিক্যালি তুমি করতে পারবা হচ্ছে ভর ঝুলাইছি, ভর ঝুলাই নেই, ভর ঝুলাইছি, ভর ঝুলাই নেই। তাহলে এটা আমি কোত্থেকে পাবো? তোমরা যখন প্র্যাকটিক্যাল করবা, এটার প্র্যাকটিক্যাল তোমাদের মনে হয় নাই, এটার যদি প্র্যাকটিক্যাল করি তখন কিন্তু আমরা বিভিন্ন ভরের জন্য আমরা এরকম টি স্কয়ারের মান পাবো। ভর এত ঝুলাইলাম, টি স্কয়ারের মান এত, ভর এত ঝুলাইলাম, টি স্কয়ারের মান এত, এরকম একটা গ্রাফ পেয়ে যাব। এই গ্রাফটাকে আমি পিছন দিকে বর্ধিত করলে সে এখানে মিলিত হয়। এবার আমি এখান থেকে এটাকে এতটুকু দৈর্ঘ্যটা কত সেখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারবো স্প্রিংয়ের ভরটা কত। এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। অর্থাৎ এভাবে আমরা স্প্রিংয়ের ভর কাউন্ট করতে পারি। কার ভর? এই এমটা কিন্তু স্প্রিংয়ের নিজস্ব ভর। এই স্প্রিংয়ের নিজস্ব ভর কত হবে আমি গ্রাফে ড্র করছি না, এটা গ্রাফ পেপারে ড্র করতে হয়। যে তোমার কিভাবে তুমি পরীক্ষা করতেছো, এক্সপেরিমেন্ট করতেছো, ল্যাবের মধ্যে পরীক্ষা করতেছো, তুমি কোনো ভর ঝুলাও নাই, তখন পর্যায়কাল কাউন্ট করে পাইছো এত। তুমি যখন 1 কেজি ভর ঝুলাইলা তখন পাইলা এত, 2 কেজি ভর ঝুলাইলা এত পাইলা, 3 কেজি ভর ঝুলাইলা এত পাইলা। এই যাদেরকে পাইলা প্রথমে এটাকে পাইলা, এটাকে পাইলা, এরপর এটার জন্য মনে করো এটাকে পাইলা, এটার জন্য মনে করো এটাকে পাইলা, এদেরকে যুক্ত করলে তুমি এই গ্রাফটা পাচ্ছ। পিছন দিকে তো যাওয়া সম্ভব না। তো গ্রাফ আমাকে কি বলে? স্কেল বসায় যদি এটাকে টানি তাহলে তো হয়ে গেল। এটাকে পিছন দিকে বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হয়। এখন তুমি এই দৈর্ঘ্যটা পরিমাপ করে দেখবা, এইদিকে তো আমার ভর, তুমি এক গড় সমান কত একক ধরছো সে অনুসারে এটাকে স্কেল দিয়ে মেজারমেন্ট করবা। স্কেল দিয়ে মেজারমেন্ট করলে তুমি পেয়ে যাবা তোমার স্প্রিংয়ের ভরটা কত। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে স্প্রিংয়ের নিজস্ব ভর কাউন্ট করা হয়। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কি করা হয়? স্প্রিংয়ের নিজস্ব ভর কাউন্ট করা হয়। বলো বুঝছি কিনা? এখন তোমার কি মনে রাখতে হবে? তোমার পরীক্ষার জন্য মনে রাখতে হবে এটা পর্যায়কাল t = 2π√m/k যখন আমাদের ভর নাই, মানে যখন স্প্রিংয়ের ভর উপেক্ষণীয়। ভর তো একটা থাকেই, আর ভর ছাড়া তো কোনো বস্তু হয় না, বাট ভরটা এমন যে সেটা উপেক্ষা করা যায়। সেই ক্ষেত্রে টি স্কয়ার ভার্সেস এম এর গ্রাফ হবে এটা। আর যদি ভরটা আমার উপেক্ষণীয় না হয় তখন গ্রাফ হবে এটা। এবং এই গ্রাফের ক্ষেত্রে সূত্র হবে এটা, গ্রাফ হবে এটা। এই গ্রাফের এই অংশটা আমাদের ভর নির্দেশ করে, এই গ্রাফের এই অংশটা আমাদের কি নির্দেশ করে? ভর নির্দেশ করে। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এবং চাইলে তোমরা এটাও লিখতে পারো, এখানে ধ্রুবকটা কে ছিল? 4π² না? এই ধ্রুবকটাকেই তুমি ঢাল ধরছো না? তাহলে এই গ্রাফের যে ঢাল সমান হচ্ছে 4π² এই ঢাল সমান হচ্ছে 4π² যদি প্রশ্ন কখনো কঠিন করতে চায় তাহলে কোনো স্যার এই ধরনের কোয়েশ্চেন করতে পারে। সেই কোয়েশ্চেনটা কি করতে পারে? বলা হবে কোন একটা স্প্রিংয়ের জন্য টি স্কয়ার ভার্সেস এম গ্রাফের ডাল হচ্ছে এত। যদি গ্রাফের ডাল হয় এত, ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত? বের করা যাবে না? যাবে। এই যে ঢালের মান দেওয়া থাকবে, এখান থেকে আমরা বলতে পারি কে এর মান হচ্ছে 4π² ঢাল। তাহলে ফাইয়ের মান মুখস্থ জানি, ডালের মান দেওয়া থাকবে, কে এর মান বের করা যায় স্প্রিং ধ্রুবক। ঢালের এই যে এখান থেকে ইজিলি বের করা যায় না? যায়। অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন তোমাকে করতে পারে, চাইলেই যে কোনো স্যার তোমাদেরকে এই কোয়েশ্চেন করতে পারে। অথবা তোমাকে এখানে ধরাই দিল, কি ধরাই দিল? এখানে ধরাই দিল হচ্ছে যখন মনে করো এরকম, যখন 5 কেজি বড়ের বস্তু ঝুলানো হয় তখন পর্যায়কাল এত। তাহলে এম এর মান দেওয়া আছে, 5 কেজি বড়ের বস্তু, পর্যায়কাল এত দেওয়া আছে। এবার তোমাকে বলা হলো এই গ্রাফের ডাল হচ্ছে এত, এই ঢালের মান থেকে কে বের করা যায়? তোমাকে বললো এই যে স্প্রিংয়ের নিজস্ব ভর কত, তো স্প্রিংয়ের নিজস্ব ভর এম বের করতে হবে। তো এম বের করতে হলে এম জানা রাখবে, এম দেওয়া আছে, টি দেওয়া আছে, ভর যখন এত তখন দুলঙ্কাল এত, কে তো দেওয়া নাই, কে কোত্থেকে বের করব? এখান থেকে বের করা যায়। এইভাবে কে বের করার পর এখান থেকে করা যায়। মানে এগুলো হচ্ছে পেছানো কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেন পেছাইতেছে এভাবে পেছানো যায়, বাট তোমাদের টেনশন করার দরকার নেই।
কোয়েশ্চেন পেঁচাতে চাইলে এটা এখান থেকে খুব পেঁচানো যায়, কিন্তু প্রয়োজন নেই, এগুলো তোমাদের এত পেঁচাবে না আসলে। আমরা যারা মনে করি ইঞ্জিনিয়ারিং কোচিং করার সময় এই ধরনের পেঁচানো জিনিসগুলো বলি আর কি, স্টুডেন্টদেরকে মজা দেওয়ার জন্য, একটু পেঁচানো, অনেক সময় এরকম পেঁচাইতেও পারে, বাট ইন্টারমিডিয়েট লেভেলে এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা, এবার আমরা আরও ছোটোখাটো দুই একটা জিনিস বলে তারপর শেষ করে দিব। এগুলো বলতে হবে আজকে, না বললে না হয় তোমরা বাসায় এলোমেলো করে ফেলবা। অনুভূমিক স্প্রিংয়ের কম্পন, এটা যদিও তোমরা অলরেডি পড়ে ফেলছো, পার্থক্য আগের মতো। অনুভূমিক স্প্রিংয়ের কম্পন, জাস্ট 5 মিনিট লাগবে। স্প্রিংয়ের দোলন, অনুভূমিক স্প্রিংয়ের দোলন। আমি জাস্ট খুব দ্রুত একটু বলে যাই। দেখো, আমাদের যখন স্প্রিংটা এরকম ছিল, আমরা লম্বালম্বিভাবে ছিল, তখন কিন্তু একটা ভর ঝুলানোর পর সে নিচের দিকে ঝুলে যেত না। যখন আমার এরকম মনে করো, এই যে এখান থেকে একটা স্প্রিং আছে, তো স্প্রিংটা যদি এরকম থাকে, এখন তুমি যদি তার সাথে একটা ভরকে ঝুলিয়ে দাও, একটা ভর আটকাইয়ে দাও, এটা আটকানোর আগে এবং পরে তার তো কোনো পরিবর্তন নাই। যখন আমার স্প্রিংটাকে আমার লম্বালম্বিভাবে ছিল, তখন ভর আটকানোর আগে একরকম ছিল, ভর আটকানোর পর সে লম্বা হয়ে গেছে। বাট এটা তো আমার আনুভূমিক, তার ওজনটা তো কাজ করে নিচের দিকে, সো এই ভরের তার উপর কোনো ইফেক্ট নাই। তাহলে আমি দেখতেছি এর আগে যখন উলম্ব স্প্রিংয়ে যে একটি ইলংগেশন ছিল, সেই কনসেপ্টটা এখানে থাকার কোনো কারণ নেই। এবার তুমি জাস্ট এটাই অ্যাম্বর ঝুলাইলা, এবার তুমি তাকে কি করবা, টেনে ছেড়ে দিবা। তাহলে আমার টেনে ছেড়ে দিলে সে আমাদের দুলতে থাকবে। তাহলে এখানে ইলংগেশন বলতে কোনো কিছু নাই। এখন তুমি টেনে যতটুকু বিস্তারে কম্পিত করতেছো, এর মধ্যে যে কোনো একটা দূরত্বকে তুমি এক্স ধরতে পারো। তো তোমরা এখান থেকে তো খুব সিম্পলি বলতে পারো, ভাই আমরা এখান থেকে বলতে পারি এফ ইকুয়ালস টু হচ্ছে -kx। এখানে আর আগের মতো এত কোনো প্যাচ নাই, এফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের -kx। এখন যদি আমি বলি, তাহলে এই যে স্প্রিং, আমাদের এই বস্তুটা অ্যাম্বরের বস্তু, এই অ্যাম্বরের বস্তুর ত্বরণ কত? তো আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইড বাই এম। কার ত্বরণ? এই বস্তুটার ত্বরণ। এই বস্তুটার জন্য এফ এর মান কত? -kx ডিভাইড বাই এম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি -k ডিভাইড বাই এম ইন্টু এক্স। কে ডিভাইড বাই এমকে আমরা কি বলি? ওমেগা স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এ ইকুয়ালস টু -ওমেগা স্কোয়ার এক্স। সরাসরি বলে দিলাম এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। আর এটা এমন একটা সিম্পল হারমোনিক মোশন, যে সিম্পল হারমোনিক মোশনে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, দ্যাট মিনস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে √k ডিভাইডেড বাই এম। এবং এখান থেকে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 2π ডিভাইড বাই ওমেগা। ওমেগার মান বসে দিলে টি ইকুয়ালস টু 2π √m ডিভাইড বাই কে। এখানে এই ব্যাপারগুলো বলতে পারি। এবার তুমি বলতে পারবে এখানে স্প্রিংয়ের ভর, এখানে স্প্রিংয়ের ভর থাকা না থাকা কোনো ফ্যাক্ট না। আমাদের এখানে একটু করে ফ্যাক্ট করে, বাট এটা খুব একটা বেশি ফ্যাক্ট করে না। আর আমাদের এতটুকু জানলে হবে, আমাদের সিলেবাস অনুযায়ী এতটুকু জানা মোর দেন এনাফ। তবে এবার তোমাকে একটা প্রশ্ন করি, আমার কাছে একটা স্প্রিং আছে, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার কাছে একটা স্প্রিং আছে, ওই স্প্রিংয়ের মধ্যে, হ্যাঁ এখানে ইলংগেশন দেখো, এখানে আবার আগের মতো, যেমন আগে তুমি দেখছিলে m/k এর জায়গায় e/g লেখা যাইতো, m/k এর জায়গায় e/g লেখা যাইতো। এখানে কি লেখা যাবে? জীবনেও না। কেন? সেটা আমার শুধু উলম্বের ক্ষেত্রে প্রযোজ্য, ইলংগেশন এখানে নাই। এক্স্যাক্টলি। তো এবার আসো, আমি একটা কোয়েশ্চেন করি, দেখি এই কোয়েশ্চেনের আনসার আমাকে কয়জনে দিতে পারে। মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে একটা স্প্রিং আছে, আমি ভর উপেক্ষণীয়, দুইটার ক্ষেত্রেই ভর উপেক্ষণীয়। কখনো এটা লেখা যাবে না ভর নাই বলে কোনো শব্দ নাই, ভর উপেক্ষণীয়, ভর নাই না, ভর উপেক্ষণীয়। ওকে, আচ্ছা ভালো কথা। এটা স্প্রিং, তার মধ্যে আমি 10 কেজি 5 কেজি বড় বস্তু জুড়ে দিলাম, বা আমরা এখানে বললাম হচ্ছে 1 কেজি বড় বস্তু জুড়ে দিলাম। কয় কেজি বড়? m ইকুয়ালস টু 1 কেজি বড় বস্তু জুড়ে দিলাম। ইলংগেশন চিন্তা করার দরকার নেই, 1 কেজি বড় বস্তু জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পর আমি 1 কেজি বড় বস্তু জুড়ে দিলাম। তাহলে আমি জুড়ে দেওয়ার পর আমাদের এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, এই স্প্রিংয়ের একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে কে এর মান আমরা দিয়ে দিলাম, মনে করো 10 নিউটন পার মিটার, আমি আন্দাজে দিচ্ছি। ঠিক সেম স্প্রিং, এটাকেই, এই স্প্রিংটাকে আমরা এখানে এভাবে আটকে দিলাম। সেম স্প্রিং, একই স্প্রিংটাকে আবার একই বড়ের বস্তু, এই বস্তুটার বড় হচ্ছে আমাদের 1 কেজি। তাহলে দেখো
আমার এটা যে স্প্রিং এটাও সেম স্প্রিং, যেহেতু সেম স্প্রিং এটার স্প্রিং কনস্ট্যান্ট যত এটার স্প্রিং কনস্ট্যান্ট তত। এখন আমার প্রশ্ন হচ্ছে এই স্প্রিংটা কিভাবে কম্পিত হচ্ছে? উলম্বভাবে। আর স্প্রিংটা কিভাবে কম্পিত হচ্ছে? আনুভূমিকভাবে। একই স্প্রিং, একই ধরনের বস্তু ঝুলাইলাম, একই স্প্রিং ধ্রুবক, তবে একটা আনুভূমিকভাবে কম্পিত আর একটা উলম্বভাবে কম্পিত। এই ক্ষেত্রে গ্র্যাভিটি আছে, এই ক্ষেত্রে গ্র্যাভিটি নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যদি আমি তার পর্যায়কাল টি পাই, এক্ষেত্রে যদি তার পর্যায়কাল টি পাই, এক্ষেত্রে টি আনুভূমিক বলো, টি আ মানে হচ্ছে আনুভূমিক, আর এক্ষেত্রে সরি টি উ মানে হচ্ছে উলম্ব, উলম্ব, আর টি আ মানে হচ্ছে আনুভূমিক। বলো আমাকে এই টি উ টি আ দুটো সেম না ভিন্ন হবে? টি উ টি আ দুটো সেম না ভিন্ন হবে? টি উ টি আ এই দুইটা সেম না ভিন্ন হবে? ভাই রে ভাই, আমরা যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো উলম্বভাবে কম্পিত এমন স্প্রিংয়ের পর্যায়কালের ফর্মুলা কি? টি ইকুয়ালস টু 2π√k/m। আমি যদি বলি উলম্ব আনুভূমিকভাবে কম্পিত স্প্রিংয়ের ক্ষেত্রে টি এর মান কত? 2π√k/m। এর মানে পর্যায়কালটা সরাসরি কে এর উপর আর এম এর উপর ডিপেন্ড করতেছে। গ্র্যাভিটির ইফেক্ট আছে কি নাই, উলম্বভাবে কম্পিত হচ্ছে কি আনুভূমিকভাবে কম্পিত হচ্ছে, ইলংগেশন আছে কি নাই, কারোর উপর নির্ভর করতেছে না। অনেকে প্রশ্ন করতে পারো ভাই এখানে কে বাই এম এর জায়গায় তো আবার ই বাই জি লেখা যায়, এর মানে তো ইলংগেশনের উপর ডিপেন্ড করে। জি বাই ই বাই জি লেখা যায়, কিন্তু ই বাই জিটা কার মান? এটা অ্যাকচুয়ালি কে বাই এম এর মানটাই ই বাই জি এর সমান। কে বাই এম এর মানটা ই বাই জি এর সমান হওয়ার কারণে আমি এটা লিখছি। সো মেইন কনসেপ্ট হচ্ছে এটা। তাহলে দেখো কে এর মান, স্প্রিংটা একই স্প্রিং, তাহলে কে এর মান এখানে যা এখানেও তা। এম এর মান এখানে যে ভর ঝুলাইছি এখানেও সেম ভর ঝুলাইছি, তো কে আর মান আর এম এর মান যদি সমান হয় তাহলে তুমি আমাকে বলো এই দুইটা কি সমান নয়? অবশ্যই সমান। আমি জানতাম ম্যাক্সিমাম বলবে যে না 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 না, এক্স্যাক্টলি সেম ভাইয়া, দুই ক্ষেত্রে সেম। দেখবো বইতে স্পষ্ট লেখা আছে। তাহলে টি উ সমান টি আ, টি উ সমান টি আ, টি উ সমান টি আ। মনে থাকবে কিনা বলো তো? টি উ সমান টি আ। মনে থাকবে বাচ্চারা? ওহো বাচ্চারা, মনে থাকব না? হ্যাঁ মনে থাকবে, টি উ সমান টি আ, টি উ সমান টি আ, মনে থাকবে। দেখো কনসেপ্ট যদিও ভিন্ন কিন্তু ফাইনালি আমাদের সেম ফরম্যাট আসছে। সো হাবিব বাশার আপনার বইয়ে কেউ কমেন্ট করছে না। আর দেখো আমি কমেন্ট করতে না করছি হচ্ছে আনওয়ান্টেড কমেন্ট, মানে তোমরা নিজেরা কথা বলতেছ, কারণ তুমি এখন ক্লাস করতেছো। আমরা ক্লাসের মধ্যে নিজেরা কথা বলাটাকে আমরা সমর্থন করি না, কিন্তু আমি যখন কোয়েশ্চেন করবো তখন তোমার কমেন্ট করতে হবে। হে আল্লাহ। আচ্ছা লাস্ট ছোট্ট একটা কনসেপ্ট পড়ে শেষ করেছি, মানে ছোট্ট একটা জিনিস হচ্ছে, এটা একটা এক্সট্রা জিনিস। সেটা হচ্ছে স্প্রিং যদি আমাদের তোমার শ্রেণীতে থাকে, দুইটা স্প্রিং বা দুই বা ততোধিক যেটাই হোক, স্প্রিং যদি শ্রেণীতে থাকে তাহলে স্প্রিং তুল্য স্প্রিং ধ্রুবক, আর সমান্তরালে থাকলে তুল্য স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, শ্রেণীতে থাকলে তুল্য স্প্রিং ধ্রুবক, সমান্তরালে থাকলে তুল্য স্প্রিং ধ্রুবক। ব্যাপারটা কেমন আমি তোমাকে বলি। মনে করো এখানে একটা স্প্রিং, এখান থেকে আমাদের একটা স্প্রিং আমাদের আটকানো আছে। দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমার এখানে একটা স্প্রিং আটকানো আছে, এখানে একটা আমাদের কাছে একটা স্প্রিং আছে, আমাদের কাছে এখানে একটা স্প্রিং আছে যার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, তার সাথে আরেকটা স্প্রিংকে আমি ঝুলে রাখলাম, তার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। এই যে দুইটা স্প্রিং, এই দুইটাকে আমি একটার পর একটা আমি রাখলাম, রেখে
এম ভরের বস্তু দিয়ে তাদেরকে ঝুলাই দিলাম। কি এম ভরের একটা বস্তু দিয়ে আমি তাদেরকে ঝুলাই দিলাম। এখন এই দুইটা স্প্রিং মিলে যে কাজটা করবে, আমি যদি তার তুল্য স্প্রিং নিই, কি নিলাম? তুল্য স্প্রিং মানে কি? এই দুইটা স্প্রিং মিলে যে কাজটা করবে, এই একটা স্প্রিং আমাদের কি সেম কাজ করবে। তাহলে এখানে আবার এম ভর ঝুলাই দিলাম, এটাকে আমরা বলতেছি কে। এই কেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক। তারা কিসে আছে? তারা শ্রেণীতে আছে। তারা শ্রেণীতে আছে। তাহলে এই শ্রেণীতে থাকাকালে, শ্রেণী মানে কি সিরিজ, কে এস, এই কে এসটা কত আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো, এটা একটু বলে দিতে হবে, কারণ তুমি তপন স্যারের বই পুরো ঘাইটে ফেললে এটা পাবা না। ইসাক স্যারের বইতে একটু হিন্টস দেওয়া আছে কিন্তু ক্লিয়ারলি ব্যাখ্যা করা নাই। তো এটা লাগবে, মানে এক্সট্রা কনসেপ্ট কিন্তু লাগে, অনেক বেশি লাগে এটা। আমাকে বলো তো এখন একটু, আমাকে বলো তো, এই যে এই দুইটা শ্রেণীতে, এটা তো বুঝছো, এটা বুঝার কথাই, এই দুইটা শ্রেণীতে এটা তো আমরা বুঝছি, হ্যাঁ বুঝছি। তো শ্রেণীতে হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু আমাদের শ্রেণী, যেমন তোমরা রোদ পড়ছো না, রোদ, এই দুইটা রোদ তুমি শ্রেণীতে কখন বলবা? এই দুইটার যদি কমন একটা বিন্দু থাকে এ, আর এটা হচ্ছে আরেকটা বিন্দু বি আরেকটা, এটা হচ্ছে আরেকটা বিন্দু সি আরেকটা, হ্যাঁ। কিন্তু এই দুইটাকে যদি আমি এভাবে করি, এখান থেকে একটা দ্বারা যুক্ত করে দিলাম। এখন দেখো, এটা এ বিন্দু, এটাকে যদি বি বলো, এটার প্যারালালি এটা কিন্তু বি বিন্দু, তখন কিন্তু তুমি তাদেরকে কানেক্টেড করে দিলে, ব্যাটারি দিয়ে কানেক্টেড করে দিলে, এটা এখন সমান্তরাল মিন করতেছে, কিন্তু আসলে সমান্তরাল না, এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে। সো এখানে আমি যাচ্ছি না, আমি এতটুকু বলতেছি, এই দুইটার যদি আমি সিম্পলি চিন্তা করে দেখি, আমাদের এখানে শ্রেণী সমান্তরালের ব্যাপারটা, যে সমান্তরালের ক্ষেত্রে কি হয়, তুমি সার্কিটের ক্ষেত্রে যদি চিন্তা করো, দুইটা সমান্তরাল আছে, এর মানে হচ্ছে এটা এ, দুই প্রান্ত এ বি হলে এটা দুই প্রান্ত এ বি, আর দুইটা শ্রেণীতে আছে মানে হচ্ছে একটা প্রান্ত কমন আর দুইটা প্রান্ত হচ্ছে কি আনকমন। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা সার্কিটের ব্যাপার দেখতেছি না, সার্কিট আমাদের সেকেন্ড ইয়ার আছে। তো এখানে আমি যে কাজটা করব, কে ওয়ান এবং কে টুকে নিয়ে একটা কে এস বের করব, অর্থাৎ তুল্য যে স্প্রিং ধ্রুবক, সেই তুল্য স্প্রিং ধ্রুবক বের করব যখন তারা কিসে আছে? শ্রেণীতে আছে। স্প্রিং দুইটা আমাদের যখন কিসে আছে? স্প্রিং দুইটা যখন শ্রেণীতে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্প্রিং দুইটা শ্রেণীতে থাকলে আসলে কি হয়? দেখো, আমি যদি বলি এইটারকে যদি আমি বল প্রয়োগ করি, এটা প্রসারিত হবে না? ভালো করে খেয়াল করো, আমি যদি এই দিকে এটাকে টেনে লম্বা করি বা বল প্রয়োগ করি, তাহলে এখানে কে প্রসারিত হবে? একটা স্প্রিং প্রসারিত হবে নাকি দুইটা স্প্রিং প্রসারিত হবে? দুইটাই প্রসারিত হবে। এটা আমার প্রসারিত হবে x1 পরিমাণ, আর এটা আমার প্রসারিত হবে x2 পরিমাণ। মানে এটার সরণটাকে x1 দ্বারা, এটার সরণটাকে x2 দ্বারা প্রকাশ করতেছি। এটা প্রসারিত হবে x1 পরিমাণ, এটা প্রসারিত হবে কি পরিমাণ? x2 পরিমাণ। তাহলে এটা প্রসারিত হবে মনে করে x পরিমাণ, x মানে হচ্ছে টোটাল প্রসারণ। তাহলে আমাকে বলো তো এটাকে টানলাম, প্রসারিত কে হয়েছে? এটাও প্রসারিত হয়েছে, এটাও প্রসারিত হয়েছে, এই দুইটা মিলে যতটুকু প্রসারণ সেটাই তো টোটাল প্রসারণ, আর সেটাই হচ্ছে তুল্য প্রসারণ। তাহলে আমি কি এটা বলতে পারি? আমি কি এখানে এটা বলতে পারি x ইকুয়ালস টু x1 প্লাস x2 বলা যায় কিনা? তোমরা একটু আমাকে বলো তো, x ইকুয়ালস টু x1 প্লাস x2 বলা যায় কিনা? x ইকুয়ালস টু x1 প্লাস x2 বলা যায় কিনা? আমাকে আগে এটা বলো, x ইকুয়ালস টু x1 প্লাস x2 বলা যায় কিনা? যায়। তাহলে আমাকে এটা বলো আবার, f ইকুয়ালস টু হচ্ছে kx বলা যায় কিনা? আমাকে আবার এটা বলো, f ইকুয়ালস টু kx বলা যায় কিনা? অর্থাৎ আমি মাইনাস চিহ্নটা কাউন্ট করতেছি না, করলেও সমস্যা নেই, যাও কাউন্ট করো। কাউন্ট করা যে কথা, না করো সেম কথা, অ্যাকচুয়ালি এখানে আমাদের ওই যে কাটাকাটি যাবে আর কি। সো আমি জাস্ট সরাসরি লিখে দিই f ইকুয়ালস টু kx, আমি শুধু মানটা বিবেচনা করতেছি, f ইকুয়ালস টু kx। যদি f ইকুয়ালস টু kx হয়, x ইকুয়ালস টু কী হয়? f বাই x, f বাই k। তাহলে আমি সেটা যদি বসাই, x মানে কি? টোটাল সরণ। তাহলে এখানে আমাদের বলটা হচ্ছে আমাদের f ডিভাইডেড বাই, এখানে আমাদের কি বসবে? স্প্রিং ধ্রুবক হচ্ছে ks ইকুয়ালস টু, দেখো এখানে যে f পরিমাণ বল প্রয়োগ করতেছি, এই f পরিমাণ বলটাই কিন্তু এটাকে টানতেছে, সে f পরিমাণ বলটা কিন্তু এটাকে টানতেছে, কথা ঠিক কি না? তাহলে আমার দুই ক্ষেত্রে বলের মান সেম, f ডিভাইডেড বাই, এবার এখানে বসবে হচ্ছে k1, এখানে বসবে f ডিভাইডেড বাই k2, ঠিক কি না? কারণ সবার জন্য f সেম।
অর্থাৎ এই অ্যাপটা দুইটার উপরে কাজ করতেছে। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি 1/ks ইকুয়ালস টু হচ্ছে 1/k1 প্লাস 1/k2। এটাই হচ্ছে শ্রেণীতে থাকার ফর্মুলা। দুইটা স্প্রিং শ্রেণীতে থাকলে তোমরা সরাসরি এই সূত্র ব্যবহার করতে পারবা। এর মানে খেয়াল করছো তোমরা রোদের ক্ষেত্রে যেটা পড়ছিলে না তার উল্টা না, রোদের ক্ষেত্রে সমান্তরালে এরকম ছিল, স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণীতে এরকম। তাহলে 1/ks ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2, 1/ks ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2। মনে থাকবে কিনা বলো তো, মনে থাকবে কিনা? সোজা হিসাব আমরা আজকে থেকে মুখস্থ করে ফেলবো। দুইটা স্প্রিং যদি শ্রেণীতে থাকে, দুইটা স্প্রিং যদি শ্রেণীতে থাকে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক এই সূত্র দিয়ে বের করা যাবে। কিভাবে বের করবে ক্যালকুলেশন তোমরা অনেক ভালো করে আমার থেকে ভালো জানো। এবার আসো দুইটা স্প্রিং যদি সমান্তরালে থাকে ব্যাপারটা কেমন, এই জায়গা থেকে এবার দেখো এই দুইটা স্প্রিং, এই যে আমাদের এটা হচ্ছে প্রথম স্প্রিংটা আর এটা হচ্ছে দ্বিতীয় স্প্রিংটা। এই দুইটা স্প্রিং যে দুইটা আছে এই দুইটা স্প্রিংকে আমি একটা এম্বরের বস্তু দিয়ে মানে একসাথে ঝুলাই দিলাম, এম্বরের একটা বস্তু দিয়ে ঝুলে এক পরিমাণ বল প্রয়োগ করতেছি। এবার দেখো এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k1, এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k2। আমার প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমি দুইটা স্প্রিংকে একটা স্প্রিং বানাই ফেলি আর m পরিমাণ ভর যেটা ঝুলানো এই ভরটা ঝুলানোই থাকলো, তাহলে আমার এখানে এই তুল্য স্প্রিং ধ্রুবক kp প্যারালালটা কত, আমাদের প্যারালালটা কত আমাকে বের করতে হবে। এবার তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এবার তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি যে এক পরিমাণ বল প্রয়োগ করতেছো এটা কি আমার আসলে একটার উপর প্রযুক্ত হয় নাকি দুইটার উপর ভিন্ন ভিন্নভাবে প্রযুক্ত হয়? দুইটার উপর ভিন্ন ভিন্নভাবে। কিন্তু এই এক পরিমাণ বলটা এটার উপর প্রযুক্ত হচ্ছে f1 পরিমাণ, এটার উপর প্রযুক্ত হচ্ছে ভাই f2 পরিমাণ। খেয়াল করে দেখো দুইটা বস্তু এভাবে ঝুলানো থাকলে এটার উপর প্রযুক্ত হচ্ছে f1 পরিমাণ, এটার উপর প্রযুক্ত হচ্ছে কি f2 পরিমাণ। যদি সেরকম হয় তাহলে আমি বলতে পারি সমান্তরালের ক্ষেত্রে f ইকুয়ালস টু হচ্ছে f1 প্লাস f2। এখন আমার প্রশ্ন হচ্ছে সরণ, এটা যদি আমার নিচের দিকে টানি এর যতটুকু সরণ হবে এরও কি সেম পরিমাণ সরণ হবে না? কারণ দুইটা তো আমার প্যারালালি লাগানো, তো তুল্য যদি নিই তারও তো সেম পরিমাণ সরণ হবে। তাহলে সরণ এটারও x, এটারও x, এটারও x। তাহলে এবার যদি আমি বলি f ইকুয়ালস টু kx তাহলে আমার প্রথমটার জন্য হবে, প্রথমটার জন্য f ইকুয়ালস টু kx আমাদের f বলতে আমরা এখানে f k মিন করতেছি, হ্যাঁ। আর তাহলে আমাদের টোটালটা তাহলে f ইকুয়ালস টু আমরা কি জানি kx জানি না, তাহলে k মানে হচ্ছে kp ইন্টু সরণ হচ্ছে x ইকুয়ালস টু আমাদের f1 সমান হচ্ছে k1 ইন্টু x, f2 সমান হচ্ছে k2 ইন্টু x। মাইনাস চিহ্ন দিলে মাইনাস চিহ্ন কাটাকাটি যাবে, কোনো ব্যাপার না, x x কাটাকাটি যাবে, তাহলে kp ইকুয়ালস টু k1 প্লাস k2। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই যেটা হচ্ছে সমান্তরালের ফর্মুলা। তাহলে দেখো রোদের ঠিক উল্টা মনে থাকবে কিনা, রোদের ঠিক উল্টা মনে থাকবে কিনা, রোদের ঠিক উল্টা। তোমাদের জাস্ট যে জিনিসটা লাগবে তোমরা মাথায় রাখবে হচ্ছে দুইটা স্প্রিং যদি শ্রেণীতে থাকে তাহলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকের ফর্মুলা হচ্ছে এটা, আর দুইটা স্প্রিং যদি সমান্তরালে থাকে তাদের তুল্য স্প্রিং ধ্রুবকের ফর্মুলা হচ্ছে এটা। অর্থাৎ রোদের ঠিক উল্টা এটা মনে রাখলে হবে, রোদের ঠিক উল্টা এই ব্যাপারটা মনে রাখলে হবে, রোদের উল্টা ব্যাপারটা মনে রাখলে বাকিটা তোমরা নিজেরাই পারবা। বুঝছি কি না? তাহলে এটা হচ্ছে স্প্রিংয়ের সমবায়ের ফর্মুলা। আচ্ছা দেখি তোমরা একটা আমাকে করে দিতে পারো কিনা, আমাকে একটা করে দিতে পারো কিনা দেখি আমাকে। আমি এখন একটা কোয়েশ্চেন দিব, তোমাকে বলতে হবে এরা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। আমি এখন তোমাকে দুইটা স্প্রিং দিব, তোমাকে আমাকে বলতে হবে এই দুইটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। দেখো এরকম চিহ্নটা তোমরা একটু মাথায় রাখবা, এরকম চিহ্ন, এই চিহ্নটার মিনিং হচ্ছে ফিক্সড পজিশন, ফিক্সড পজিশন। যেমন আমাদের কোনো একটা, যেমন এই যে ফ্যান, মনে করো এই যে বাসার ছাদ থেকে একটা ফ্যান ঝুলানো আছে, ফ্যানটা যেখান থেকে ঝুলানো আছে এটা ফিক্সড পজিশন না, এরকম এটা মিন করে ফিক্সড পজিশন। হ্যাঁ, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে এরকম চিহ্ন ইউজ করি, আর আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এটা মানে হচ্ছে ফিক্সড পজিশন, কখনো লেখা থাকবে না। তো এখন আসো এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা ভর আছে মনে করো, এখানে একটা স্প্রিং আছে, এখানে একটা আবার ফিক্সড পজিশন আছে। এখন এই ভরটা হচ্ছে আমাদের m, এটার স্প্রিং দেওয়া হচ্ছে k1, এটা হচ্ছে k2। তোমরা আমাকে কমেন্টে বলো তো এই দুইটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, এই দুইটি স্প্রিং শ্রেণীতে নাকি সমান্তরালে, আমাকে কমেন্টে একটু বলো। এখানে দুইটি স্প্রিং, একটা স্প্রিং ধ্রুবক k1, একটা স্প্রিং ধ্রুবক k2, এই দুইটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে। একটার স্প্রিং ধ্রুবক k1, একটার স্প্রিং ধ্রুবক k2, এই দুইটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে, কমেন্টে বলো এই দুইটা শ্রেণীতে আছে নাকি সমান্তরালে আছে।
কেউ বলে শ্রেণী, কেউ বলে সমান্তরাল। কারেক্ট আনসার ইজ এই দুইটি সমান্তরালে আছে, এই দুইটা সমান্তরালে আছে। ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম। মনে করো আমি যদি বলি এখানে একটা রোদ গ্রাউন্ড করা, রোদের গ্রাউন্ড মানে বুঝাও 0 ভোল্ট। এখানে যদি একটা রোদ থাকে, এই দুইটার একটা কমন বিন্দু থাকে, এখানে যদি আরেকটা রোদ থাকে, এটাকে যদি আমি আবার গ্রাউন্ড করে দিই, গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই রোদ এবং এই রোদ এই দুইটা কিসে আছে বলো তো? এই দুটো অবভিয়াসলি সমান্তরালে আছে। সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটার প্রান্তিক বিন্দু সেম। দেখো এই প্রান্তটাকে যদি আমি এ বলি, এই প্রান্তটাকে বি বললাম, এটাকে বি বললে তোমাকে এটাও বি বলতে হবে। কেন? এটা সেম তো। কেন সেম? এটাও গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, গ্রাউন্ড মানে সেম 0 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি এটার দেখে মনে হচ্ছে কিন্তু শ্রেণী, আসলে কিন্তু সমান্তরাল। এ এবং এ বি, এটার এ R1-এর দুই প্রান্ত হচ্ছে এ বি, R2 এরও দুই প্রান্ত হচ্ছে এ বি। আর আমরা বলছিলাম দুইটার দুই প্রান্তই যদি সেম হয়, দুইটা প্রান্তই যদি কমন হয়, তারা সমান্তরালে। অর্থাৎ চাইলে তুমি এটাকে এভাবে আঁকতে পারবা, এটাকে চাইলে এভাবে আঁকা যাবে। সিমিলারলি দেখো এই পয়েন্টটাকে যদি তুমি এ বলো, এটাকে যদি তুমি বি বলো, এটাকেও বি বলতে হবে। কেন? এটাও ফিক্সড পজিশন, এটাও ফিক্সড পজিশন। তাহলে এটার দুই প্রান্ত হচ্ছে এ বি, এটারও দুই প্রান্ত হচ্ছে এ বি। তাহলে দেখে মনে হচ্ছে শ্রেণী, আসলে তারা সমান্তরাল। সো এক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে, KP = K1 + K2। মনে থাকবে কি না? মনে থাকবে তো। আর তোমরা ওই যে আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যখন এরকম একাধিক স্প্রিংয়ের ক্ষেত্রে একাধিক স্প্রিং যদি থাকে তখন আমাদের T = আমাদের হবে 2π√m/, আমরা কে লিখি না, এখানে হবে কে টোটাল, মানে হচ্ছে টোটাল স্প্রিং ধ্রুবক। যদি শ্রেণীতে থাকে KS, সমান্তরাল থাকলে KP। আর যদি শ্রেণী সমান্তরাল অনেকগুলো মিক্স থাকে, তখন সবগুলা বের করার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের KT, মানে কে টোটাল। তোমাদের হোমওয়ার্ক রইল, হোমওয়ার্ক হচ্ছে এটা তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে কোয়েশ্চেন, হোমওয়ার্ক। অর্থাৎ এই যে পুরো সিস্টেমটা, এই সিস্টেমের টোটাল স্প্রিং ধ্রুবকটা তোমাকে বের করতে হবে। আর K1, K2, K3, K4 এগুলোর মান ইচ্ছা মতো ধরে নিবা। কে এর মান ইচ্ছা মতো ধরে নিবা, ইচ্ছা মতো ধরবা। সবাই কে এর মানগুলো হচ্ছে ইচ্ছা মতো ধরবা। শেষ, কে এর মানটা ইচ্ছা মতো ধরবা। এই হোমওয়ার্ক পাইছো কি না বলো? কে এর মানটা ইচ্ছা মতো ধরবা। কে এর মানটা ইচ্ছা মতো ধরবা সবাই। এটা হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক পাইছো কিনা বইলা যাও, পরে বলে যে ভাই আপনি হোমওয়ার্ক দেন নাই। ওকে, আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে আমরা সরল দোলক পড়বো। আর স্প্রিংয়ের আর একটু ছোটোখাটো দুইটা জিনিস বাকি আছে, এগুলো তোমাদের ইসাক স্যারের বইতে দিয়ে দিছে এক্সট্রা করে একটু করে, আর তপন স্যারের বইতে তো দেয় নেই।
তো যেহেতু হালকা করে ইসেক স্যারের বইতে দেওয়া আছে, আবার ইসেক স্যারের বই এক জায়গায় দেওয়ার সময় ভুল করে দিছে, তো আমি সেটা দিব আর কি। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।